প্রথম কথা হচ্ছে বোন, আমি হচ্ছি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। তো প্রভাবশালী বললে এটা কোনোভাবে আমার সাথে যায় না। আর নির্ভয়ে ভয় ভয় ডর বলে কিছু থাকবে, একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করবো না। তো আপনিও আমাকে ভয় করবেন না, আমিও আপনাকে, কিন্তু আমি আপনাকে সম্মান করি। আর যে উদাহরণটা দিলেন সে উত্তরটা সময় মতো আপনি দিলেই আমি সময় উত্তরটা দিয়ে দিই। দেন উত্তরটা, এখানে কি কোনো উত্তর আছে বলে দেন। হ্যাঁ, অবশ্যই উত্তর আছে। উত্তরটা হচ্ছে, জীবনের প্রথম টক শো ছিল আমার খালেদ মহিউদ্দিনের সাথে। টক শো করি। হুম। তো আপনি টেস্টও খেলেননি, ওয়ান ডেও খেলেননি, হঠাৎ করে T20 খেলতে গেলেন এবং কমেন্ট দেখে একটা কথা বের হয়ে গেল, কিন্তু যে কথাটা আমার বলা উচিত হয়নি, এটা অনেক জায়গায় বলছি। I was really sorry. ঠিক নিকোলের অনুষ্ঠানে আপনার একটা মতামত থাকতেই পারে। আপনি একজনকে কি বলতে পারেন, বঙ্গবন্ধু বলতে পারেন, হুম। আর একজন বঙ্গবন্ধু নাও বলতে পারেন, কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আমি বঙ্গবন্ধু বলছি অথবা আপনাকেও বঙ্গবন্ধু বলতে হবে। দ্যাট ওয়াজ মাই অফিস। নিকোলের অনুষ্ঠানে আই ওয়াজ দেয়ার। আমি তাকে প্রথমে বলে নিচ্ছি যে না, আপনাকে তো বলতে পারবেন না। কিন্তু উনি যখন তাকে বললেন যে এটা বিজয়ের মাস, আপনি বঙ্গবন্ধুকে এভাবে বলতে পারেন না, হুম। that- উনি বিশ্বাসঘাতক বলতে পারেন না, মানে বিশ্বাসঘাতক বলার প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, হোয়াট এভার বিশ্বাসঘাতক বলে আমি শেখ শেখ সাহেবকে আমি বহু কিছু বলছি। আমি শেখ সাহেবকে বঙ্গবন্ধু মানি না। আমি শেখ সাহেবকে জাতির পিতা বলে যারা, তাদেরকে আমি বলি তারা যে নেভার ওন দিস কান্ট্রি। শেখ সাহেব নিজে এই দেশটাকে ইন্ডিয়া দেয়। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, দ্যাট ইজ মাই পয়েন্ট। যে মুজিববাদ বলে যে বাদ, সেটা আমাদের দেশকে হায়দ্রাবাদ বানাতে চেয়েছে। এবং ৭২ থেকে ৭৫ 7 দফা থেকে 25 দফা প্রতিটা চুক্তি, সেই কারণে সেখানে আপনার পছন্দ না হতে পারে, আমার পছন্দ হতে পারে, হ্যাঁ আপনার এক্সপ্রেশন সেটা বলতে পারে, কিন্তু ইউ ক্যান নট সে সামথিং। আর ইকলের ব্যাপারটা হচ্ছে যে সে তাকে যমুনা, তারপর আমি আর যমুনা যাইনি। তো আমার কথা হলো যে আপনি যেটা বলবেন সেটা আপনি উপস্থাপক হিসাবে যে আপনি বলতেই পারেন, কিন্তু সেটা আপনার মতামত, নিশ্চয়ই। কিন্তু আরেকজনের মতামতকেও আপনার রেসপেক্ট করতে পারেন। করতে হবে ট্রলের নিশ্চয়ই। কথা বলতে, হুম। ট্রলের কথাটা না, ওই ওটার পর বোধহয় যমুনা টিভি আর করতে ডাকেও নি আমাদের। হুম। তাহলে আমরাই বেশি শিকার হলাম। না, অন্য সব টিভি ডাকে, ওই টিভি ডাকে না। তাহলে ওই ইগলের কারণে ডাকে না। সো এটাও জনগণের ডাকা উচিত যে টিভি মানে মিডিয়া যে নিরপেক্ষ, এখনো তা না। সেখানে হয়তো আপনি যান না, জামাতের অনেকেই যান, না, আমি কিন্তু জানলাম না, আমাকে খোঁজ আপনাকে ডাকেন ডাকেইনি। না। আচ্ছা, কিন্তু আর ডাকে না, তিনি এখন আমাকেও প্রোগ্রামটাও করছেন না। এবং ধরেন যে না, নিকল করছে, সামা- তারপর একটা প্রোগ্রাম সামাজিক করছে। যোগাযোগ মাধ্যমে যে ট্রলের শিকার হলেন, চরিত্র হননের শিকার হলেন, আপনি কি মনে করেন আপনারা সবসময় ইনসাফ ন্যায়ের কথা বলেন, এটা কি ইনসাফ হয়েছে? না, আমার কাছে তা না। একটা কথা হলো, আপনি একটা লোককে ডেকে নিয়ে যে অপমান করতে পারেন, এটা কি ইনসাফ হয়েছে? মানে তার না, না, ক্ষেত্রে এটা আপনি ঠিক একটা আছে। উপস্থাপকের হিসাবে আমি একটা একটা না, জিনিস বলি, এটা আপনি একটা, এটা এখানে একটা অপ্রিয় তর্ক হয়েছে। এই তর্কটুকু না হলে সুন্দর লাগতো হয়তো, বা শোভন হতো। কিন্তু অপ্রিয় তর্ক। হুম, যখন হচ্ছে তারপরে যে ট্রল না, বা আপনি যদি মানে চরিত্র ভারতীয় এজেন্ডা, না, অপ্রিয় তর্ক একটা আলাদা জিনিস, আর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জিনিস আলাদা। আপনি উপস্থাপক হয়ে যদি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চান, আপনি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চান, সেটা কি জুলাই এই অভ্যুত্থানের সাথে, বিপ্লবের সাথে বেইমানি না? যখন আপনাকে আমি প্রথম দিনই যা বলতেছি, আপনাকে সালাম, ঘরে ঘরে আপনার মতো মেয়ে জন্ম নেওয়া উচিত। কারণ সেই দিনে আপনি সাহস করে যখন বলতেন পানি লাগবে পানি, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন। অ্যান্ড দ্যাটস হাউ আই, মানে তাকে আমি এইভাবে প্রশংসা করেই শুরু করি। তো সেখানে আপনি তো নিজেই বলতেছেন মুগ্ধর পানির কথা বলে যে আওয়ামী লীগ এদেশের রাজনীতি, এদেশের জন্য অপ্রাসঙ্গিক। আপনি হঠাৎ করে তাকে প্রাসঙ্গিক করতে চাচ্ছেন কেন? জি। তার মানে মানে মুহূর্তেই জুলাই হিরো বঙ্গবন্ধুর কথা বললে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী হয়ে যেতে পারেন। না, বঙ্গবন্ধুর কথা, হ্যাঁ, আপনি যখন বঙ্গবন্ধুর কথা, হ্যাঁ, শেখ সাহেবকে এবং আওয়ামী লীগকে যারা এখানে নিয়ে আসবে তারা ভারতের এজেন্ডায় বাস্তবায়ন করতে চায়। এর বাইরে তো আজকে আর কিছু না। আজকে জামায়াতের আমির তিনি বলেছেন শেখ মুজিবুর রহমান সাহেব সব যোগ্যতা এবং আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন। তিনিও মানে এই কথাটুকু খুব নেতিবাচক না, বেশ প্রশংসা সুরেই তিনি বললেন, এবং তারপরে জিয়াউর রহমানের প্রসঙ্গ এনেছেন। মানে তিনি তো বলেছেন তার সব যোগ্যতা এবং আন্তরিকতা দিয়ে তিনি চেষ্টা করেছেন। তো এটা তার পারসেপশন। তিনিও আমিরে কি জামাতের ভারতীয় সাথে, আধিপত্যবাদ করছেন না, না? আমি আপনাকে বলছি, সে যদি যদি আমিরে জামাত এই কথা বলে থাকেন, সেটা তার পার্সোনাল ওপিনিয়ন। আমি এখনো বলতেছি যে আমি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। হুম। আমি তো জামাতের হুম। মুখপাত্র না, জামাত না। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যা কিছু শেখ সাহেব করতে ৭২ থেকে ৭৫ না ৬৫ সাল থেকে, হুম। সেটা ভারতের প্রেসক্রিপশনে করছে আমাদেরকে করদ্রষ্ট বানানোর জন্য। তো হি নেভার এভার, মানে সে কোন রকম রেসপেক্ট ডিজার্ভ করে না।
আচ্ছা, সেই তাহলে এই দেশে যে জামাতের আমির যে দিচ্ছেন রেসপেক্টটুকু, এটা কি দিল্লির এজেন্ডা বাস্তবায়নে? সেটা না, দিল্লির না, সেটা আমিরের ব্যক্তিগত ব্যাপার, দিল্লির কথা না। কথা হচ্ছে যে আমিরের জামাত কি আমিরকে পুনর্বাসন করছেন? সেদিন যখন বলা হয়েছে যে আপনি বিজয়ের মাসে, আমার বিজয় তো ছিনতাই করে নিয়ে গেছে 71 সালে ভারত, 16 ডিসেম্বর যখন নরেন্দ্র মোদী টুইট করে বলে এই বিজয় দিবস তার, তখন আপনি বিজয় বলেন কিভাবে? আমার বিজয় তো 71 সালে আমি একটা মানচিত্র পাইছি, একটা পতাকা পাইছি। হুম। আমি প্রকৃত বিজয়টা পাইছি আচ্ছা, 24। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এ নিয়ে আপনার সাথে আসলে আমি খুব আলোচনায় যাব না, কারণ অনেকগুলো বিষয় আছে। তারপরেও একটু বলি যে এই যে বিষয়ে একটা ব্যাখ্যা যেটা আসে, সেটাতে আপনারা কেন কনভিন্সড হন না, এটা একটু জানা প্রয়োজন মনে হয়। যে এই সময় একই মানে ভারতের সাথেও পাকিস্তানের কয়েকটা ফ্রন্টে যুদ্ধ চলছিল, বাংলাদেশ ছাড়াও। সেই সেই যুদ্ধগুলোতে বিজয় হয়েছে 16ই ডিসেম্বর। ফলে তারা যদি এটা তাদেরও বিজয় দিবস, ধরেন আপনার জন্মদিন মানে আমারও জন্মদিন, যদি এভাবে আমরা পালন করি, তাহলে কি কোনো সমস্যা আছে? মানে ওই একই দিনে যদি এরকম হয়ে থাকে, তাহলে কি কোনো সমস্যা আছে? কেন সমস্যা? কোনো সমস্যা নেই, এটা খুবই ভালো হতো যদি কয়েকটা ফ্রন্টে যুদ্ধ, হুম, ফ্রন্ট যে কয়টায় যুদ্ধ হচ্ছে সবই হচ্ছে ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানে। প্রথম কথাটা শোনেন, যে 71 সালে যখন ডিসেম্বর মাসে আমরা যেটা বলি যে নভেম্বর থেকে তো সরাসরি যুদ্ধ শুরু হলো, কার সাথে? ইন্ডিয়ার সাথে পাকিস্তানের, কারণ ইন্ডিয়া সেখানে যুদ্ধে অংশগ্রহণ করবে। আমাদের এখানে কোনো সমস্যা নাই, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে সাহায্যকারী যে হিসাবে আসলো না, আসলো না, সাহায্যকারী হিসাবে আসলো। ধরে নেন ওয়েস্ট ফ্রন্টে হচ্ছে ইন্ডিয়া জিতলো, হুম, কিন্তু 16ই ডিসেম্বর আমার স্যারেন্ডার অনুষ্ঠানে আমার এই যে এমএজি ওসমানী নাই কেন? আমার যে অস্থায়ী যে সরকার ছিল, সে সরকারের কোনো প্রতিনিধি সেখানে সাইন করলেন না কেন? সো এই কারণের জন্য বলছি, তারা যদি সাইন করতো, তারা যদি বলতো যে না, আমরা শ্রদ্ধার সাথে বাংলাদেশের স্বাধীনতাকে স্মরণ করি এবং অমুক স্থানে এই পাকিস্তান পরাজিত হয়েছিল, সেটাকেও আমরা আমাদের বিজয় দিবস মানি। সো বিজয় দিবস মানে তারা আমার 16ই ডিসেম্বরকে কেন করবো? কারণ তারা তো অনেক ফ্রন্টে আগেই বিজয় হয়েছে। 12 তারিখ অনেক জায়গায় পাকিস্তান স্যারেন্ডার করছে, সে 12 তারিখ বলতে পারতো। হুম। 16 তারিখে তো আচ্ছা, এই পাকিস্তান বাংলাদেশেও তো সার্কাস 16 তারিখের পরেও অনেক জায়গায় বিজয় এসেছে। আবার আগেও অনেক জায়গা মুক্ত হয়েছে। বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশের বিভিন্ন। মুক্ত হওয়া আর সারেন্ডার হওয়া, আপনি অফিসিয়ালি সারেন্ডার হলেন তো 16 তারিখে হুম, হুম। রেসকোর্স ময়দানে, এবং অফিসিয়ালি সারেন্ডারটা হলেন কার কাছে? অরোরার কাছে না, নিয়াজি অরোরার কাছে হলেন। সো অফিসিয়ালি যে আমি যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, দ্যাট ওয়াজ সাইন অন 16 ডিসেম্বর। সো আপনি তাহলে 16 ডিসেম্বর আমার স্বাধীনতা, আমার বিজয় দিবস, এটা তো ইন্ডিয়ান না। ইন্ডিয়া যদি বলে যে অমুক জায়গায় হয়েছে কাশ্মীরে, যান 65 সালে, তারা 65 সালের যে বিজয় বা মানে হার যেটা তারা যে হয়েছে, বলছেন যে তারাও যুদ্ধ করেছেন, তাদেরও শহীদ হয়েছেন ওই যুদ্ধে। ফলে তারা এই বিজয়ের কৃতিত্ব তারা নিতে পারেন না। মানে তারা বলতে না পারেন না তাদের আমরাও বিজয় লাভ হ্যাঁ করেছি। নিতে হ্যাঁ, আপনি যদি ভারতে কৃতিত্ব দিতে চান, যদি সে এসে আমাকে সাহায্য করছে, সে তো মিজোরামকে সাহায্য করেনি, হায়দ্রাবাদকে সাহায্য করেনি, কাশ্মীরকে সাহায্য করেনি, হঠাৎ বাংলাদেশকে সাহায্য করার এত ভালোবাসা ইন্ডিয়ার উদয় হলো কেন? হুম, আপনি আমাকে বলেন 1948 সালে মিজোরাম যখন কনস্টিটিউশন পাস করলো, তারপর জোর করে দিয়ে মিজোরামে ঢুকে গেল। হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম প্রিন্সেস স্টেট, সেখানে জোর করে ঢুকে গেল, এবং সেখানে আপনি কি অস্ত্রের ভাষায় ঢুকে গেলেন। আপনি সিকিমকে দখল করলেন। বাংলাদেশ সিকিমকে দখল করছে কিন্তু 74 সালে। তো বাংলাদেশকেও তো দখল করার চিন্তা ছিল, সৈন্য তো চলে যায়নি ইন্ডিয়া। 16 তারিখে বিজয় দিবসের পর কি সৈন্য চলে গেছে? লুটপাট করলো কে দেশে? মেজর জলিলকে কে অ্যারেস্ট করলো? তারপরে তারপরে তো শেখ মুজিবুর রহমানের আহ্বানে সরে গেছে তো ভারতের সৈন্যরা, চলে গেছে। আর এটাও বোধহয় আপনি ওই ইয়ারটা পড়েন, জ্যাকব সাহেবের বইটা পড়েন, ওখানে লেখা আছে শেখ মুজিবুর রহমান চাইছিল সৈন্য আরো থাকুক, বরং ইউনাইটেড নেশন আর আমেরিকা বলছিল আমরা রিকগনিশন দিব না, আমরা ফুড সাপ্লাই দিব না যদি এই সৈন্য না সরে। সো জ্যাকব যদি সত্যি কথা বলে থাকে তাহলে সত্য, আর জ্যাকব যদি মিথ্যা কথা বলে থাকে, আজকে জি, শেখ মুজিবুর ইন্দিরা রহমান গান্ধীকে বঙ্গবন্ধুকে এখানে বলেছিলেন, সেটি একদম মানে ওই সময় রেকর্ডেড, যে আপনি আপনার সৈন্য কি চান, তখন সৈন্য সরানোর কথাই বলেছিলেন। যাই হোক, আমি এই প্রশ্নে না আসি না, এবার। না, এটা যেমন সত্য, তার হুম, সাথে আরেকটা সত্য হচ্ছে 25 বছর চুক্তি সই করার পরে এবং 7 দফা চুক্তি সই করার পরে, দাসত্ব চুক্তি সই করার পরেই কিন্তু সৈন্য সরানো হয়েছিল। এবং আপনি জানেন কিনা জানি না, রক্ষী বাহিনীতে কিন্তু ইন্ডিয়ান সৈন্য ছিল, 75 সাল পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য ছিল। আপনি সে কথাকে 24-এ ইন্ডিয়ান সোলজার রাষ্ট্র না, আমাদের এই 57 জন বিডিআর কে ইন্ডিয়ান সৈন্য এসে মেরে ফেলে দিল না, 57 জন একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে 2009 সালে ইন্ডিয়ান সৈন্য আসলো কিভাবে? এগুলো কেন বলেন না? হুম। আপনারা কেন বলেন না ইন্ডিয়ান 24 সৈন্য সালে? এসে, আচ্ছা, বিডিআর বিদ্রোহ সেটি আবার আলাদা হ্যাঁ, ব্যাপার। বিটর বিস্তারিত সেখানে যে যার স্বামী মারা গেছে হুম, সে স্টেটমেন্ট দিচ্ছে, তা এর চেয়ে বেশি তার কিছু দরকার নাই। আপনি রামপুরাতে যে অডিও ক্লিপ গুলো, সে অডিও ক্লিপ গুলো কোথাকার? হিন্দি ভাষাভাষী। 24 সালে আমার রাস্তায় হিন্দি ভাষাভাষী লোক আছে কোত্থেকে? এবং সেটা হচ্ছে পুলিশের ড্রেস পরে।
সেটা কেন আমরা বলি না? তাহলে আওয়ামী লীগ যখনই এই দেশে থাকে তখনই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না? তাহলে তাকে কেন আপনি প্রাসঙ্গিক করবেন? তো এটা তো আপনি তখন ওটা রেকর্ডেড, এটাও তো রেকর্ডেড, তাই না? হুম। এটাও তো রেকর্ডেড, কিন্তু কোন বোথ আর ইন্ডিয়ান রেকর্ডেড। সৈন্য আসলো সেটি তো কখনোই রেকর্ডেড হলো না, কেউ তো বললো না, এই কমিশনও তো বলতে পারলো না ইন্ডিয়ান সৈন্য কারা আসছে। কোন সৈন্যতা মানে ওই যে বললো না? বিডিআর গুম কমিশন কেন? বিডিআর কমিশনে বলেনি যে ইন্ডিয়ান এসে এখানে হত্যা করছে? কারা আপনি আসছিল, বোধহয় ভালো করে কে কে পড়েন। আসছেন, মানে এটা কি বলছে সেটা আপনি যদি পড়েন। না না, আপনি যদি বলেন কে না, আপনি আবার আরেক দিকে নিয়ে যাচ্ছেন। প্রথম কথা আপনার ছিল যে শেখ সাহেবের আহ্বানে সোলজার চলে গেছিল, আর আমি যখন আপনাকে চ্যালেঞ্জ করলাম রক্ষী বাহিনীর মধ্যে ইন্ডিয়ান সোলজার ছিল। হুম। শোনেন, আমার শ্বশুর এই স্বাধীন বাংলা আগরতলার হচ্ছে ওয়ান অফ দ্য অফিসার, হি ওয়াজ দ্য মেজর দ্যাট টাইম। হুম। আর তার একটা সাক্ষাৎকার আমি একটা নিব, হচ্ছে তার বয়স হয়ে গেছে 92 বছর, আমি নিয়ে দেখাবো। এবং সেই নিজে সেই সময় আর্মির একজন মেজর থাকা অবস্থায় বাংলাদেশের রক্ষী বাহিনীতেও ইন্ডিয়ান সোলজার ছিল। আর আপনি বললেন যে বিডিআর এর 57 জন অফিসারকে হত্যা করছে, এটা কি আপনি ইন্ডিয়ান সোলজারের সাথে সম্পৃক্ত, এটা কি আপনি অস্বীকার করতে চান? আমি তো অস্বীকার যদি করার মতো আপনি অবস্থানে নাই। রিপোর্ট না, আপনি একটু আগে বললেন না কে করেছিল না, আমরা বাংলাদেশকে ধারণ করলে আপনাকে এটা স্বীকার করতে হবে যে আমার অফিসারকে ইন্ডিয়া যেভাবে হত্যা করে গেছে, এবং রিপোর্টে যখন ইন্ডিয়া বলছে যে ইন্ডিয়ার সৈন্য ছিল, দ্যাটস এনাফ ফর আস। এখন বাকি কাজটা ট্রাইব্যুনাল করবে। বাকি কাজটা কে করবে? ট্রাইব্যুনাল ওই যে করবে। স্বীকার করতে হবে, আসলে সেই স্বীকারের জায়গায় এক সেই একজন এক এক স্বীকার না করলে অবস্থায় আপনি আছে। স্বাধীনতাকে ওন করেন না। না, না আমি মানে আপনি ওই স্বাধীনতাকে ওন ওই যে করবো। সেই যে যমুনার বিতর্ক নিয়ে কথা শুরু হলো না, যে সেখানে আপনি একটা বিশ্বাস করতে পারেন, উনি একটা বিশ্বাস করতে পারেন, এখন আপনি এটা বিশ্বাস করেন, উনি এটা হ্যাঁ, বিশ্বাস করেন না বলে স্বাধীনতাকে না ওন করেন, কিন্তু এটা কথা কি? হলো না, স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু দুজনেই বিশ্বাস করি, আমি আপনি দুজনাই, নাহলে কিন্তু এই টকশোতে বসবোই না আমরা, নিশ্চয়ই। তাই না? এখন আপনি প্রশ্ন তো হচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করবেন, অবশ্যই এবং এখন সেনাবাহিনী সবার উপরে, এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী সবার উপরে, আপনারা তাই না? বলছেন, মানে আপনি যেহেতু মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা নিয়ে শুরুই হলো, অষ্টম ভাগে আপনাদের ইশতেহারে, মানে জামাতের ইশতেহারে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আপনারা তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছেন। সেখানে আসলে জামাতকে কোন ভূমিকায়, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে জামাতের অবস্থান কি থাকবে? আচ্ছা, আজকে দেখেন বিএনপির ইয়াতেও ইস্তাহারেও কিন্তু বলা হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। হুম। সো বিএনপি এবং জামাতের দুজনের এই একই অবস্থান, তাহলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা কি হয়েছে, সঠিক ইতিহাস জাতির সামনে জানানো হয়নি, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছে। সো যদি জানাতে হয় জামাতের ইতিহাসটা কিরকম, সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দেন। আমি এর আগেও আপনাদের বলছি, বহু জায়গায় বলছি, জামাতে ইসলাম অখণ্ড পাকিস্তান যেতে চাইছে সেটা তার রাজনৈতিক ভুল ছিল, কিন্তু তাকে এই রাজনৈতিক ভুলের জন্য অন্য সবকিছুর সাথে কোনো মানুষের বিচার না করে তাকে আপনি বলতে পারেন না সে মানবতা বিরোধী অপরাধ। এই জায়গাতেই আমার অবজেকশন, অন্য জায়গায় কোনো অবজেকশন নেই। সো আমাদের ইতিহাসটা সবার জন্য এক হওয়া উচিত, এবং এটা নিয়ে আর ভবিষ্যতে রাজনীতি করা বা কমার্শিয়ালাইজেশন করা, একটা সম্মানের জায়গাকে ভুলণ্ঠিত করা কারোই উচিত না। জি, ব্যারিস্টার সাহেব কবির, এই যে মানে আজকে যখন জামাতের আমিরের কথা শুনছিলাম, তিনি যে ওই যে মানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা বলছিলেন, আগে পরের কথা, সেখানে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, বৈষম্য থাকবে না। বাংলাদেশ হবার পর 4.5 বছর আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল, কি করেছিল কি করে নাই, তখন যারা জীবন্ত সাক্ষী ছিল এবং এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তো মুক্তিযুদ্ধের সময় যারা জীবন্ত সাক্ষী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন এবং এখনো যারা বেঁচে আছেন, তারা আসলে সবাই একরকম ইতিহাস বলে আর জামাত অন্যরকম ইতিহাস কেন বলে? আম মানে এটা নিয়ে আপনার সাথে সেদিন একটু কথা হচ্ছিল। তারপরেও একটু আবার একটু জানি। জি। 72 থেকে 75 সাল পর্যন্ত 20,000 মুক্তিযোদ্ধাকে কেন মেরে ফেলে দিলেন? সিরাজ শিকদার তো মুক্তিযোদ্ধা, মেরে ফেলে দিলেন কেন? আওয়ামী লীগকে এই প্রশ্নে এই কাঠগড়ায় কে দাঁড় করান? আচ্ছা, তারপরে জিয়াউর রহমান হত্যার আজ পর্যন্ত বিচার হয়নি, আপনি বোধহয় জানেন। হুম। জিয়াউর রহমান হত্যার আজ পর্যন্ত ফরমালি বিচার হয়নি, এবং জিয়াউর রহমান হত্যার পরে যতগুলো আর্মি অফিসারকে ফাঁসি দেওয়া হয়েছে, অল আর ফ্রিডম ফাইটার। সো একটা নির্দিষ্ট দেশ, তার পরিকল্পনা, প্রকৃত ইতিহাস, আমাদের স্বাধীনতা, আবার বলতেছি আমাদের স্বাধীনতা আজকে 54 বছর পর যখন বলা হয় যে স্বাধীনতার ইতিহাস প্রকৃত হয়নি যারা বেঁচে আছে, কারণ 20 বছর যার বয়স ছিল বা 15 বছর যার বয়স ছিল, আজকে 54 আর 15 কত, 69 বছর বয়স। হুম। তো সুতরাং যারা এখনো জীবিত আছে, এই যে বললাম আমার শ্বশুরের মতো কিংবদন্তি, তাদের কাছ থেকে শুনতে হবে যে 72 থেকে 75 সালে কেন লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গেল, কেন আমার বাসন্তী জাল পড়লো, কেন শেখ হাসিনা যখন ইন্ডিয়াকে বলতে যা দিয়েছি কোনোদিন ভুলবে না, তখন কেন আমার বোনকে কাঁটাতারের বেলায় ঝুলতে হলো, এটা মনে হয় আমাদের সবারই মনে আছে। সো ইতিহাসকে যদি সঠিকভাবে লিখতে হয় তাহলে লিখতে হবে
যে আজকে 24-এর অভ্যুত্থানের সময় যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা যে জামাত ইসলাম করেছিলেন, দ্যাট ওয়াজ দ্য রাইট স্টেপ। আমাদের প্রকৃত স্বাধীনতা ভারত কোনোদিন আমাদেরকে দেয়নি। 7 দফা এবং 25 দফার মাধ্যমে একটা গোলামের জিনজির পড়াইছে, এবং এটা দেখতে পায় না যারা কাঠের চশমা পড়েছে। কিন্তু আমি বুঝলাম না, মানে ওই সময় জামাতের ভূমিকা কি ছিল? জাস্ট অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল এবং অখণ্ড পাকিস্তানের পক্ষে যেটা ছিল এতটুকুই মানে হ্যাঁ, এটাই হচ্ছে জামাতের ইতিহাস, সঠিক ইতিহাসের মধ্যে থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে জামাতের ইতিহাসের এতটুকুনি তাদের রাজনৈতিক ভুল ছিল, যেটা হচ্ছে অখণ্ড পাকিস্তান। কিন্তু তারা কেন অখণ্ড পাকিস্তান চাইছিল? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তারা যেমন ক্যাবিনেট মিশন প্ল্যানকে সমর্থন করেছিল ঠিক 47 সালের আগে, ঠিক একই কাজে 71 সালে করেছিল। আর আমরা একটা খণ্ড খণ্ড দেখি। আওয়ামী লীগ তো দুই দিকেই ছিল। আওয়ামী লীগ মালিক সরকারের মন্ত্রিসভায় আওয়ামী লীগ ছিল, আবার স্বাধীনতার পক্ষেও ছিল। আর শেখ সাহেব নিজেই জানতে নয় শেখ সাহেব কি চাইছে, মুক্তিযুদ্ধ চাইছে কিনা। তো শেখ সাহেব স্বায়ত্তশাসন চাইছিল, জামাত ইসলামও স্বায়ত্তশাসন চাইছিল। তো শেখ সাহেব আর জামাত ইসলামের মধ্যে একই প্ল্যাটফর্ম ছিল, কারণ বাংলাদেশ জামাত ইসলাম ও পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ব্যারিস্টার শাহেদ কবির, আমিও মানে আইনের ছাত্রী, ফলে যখন ক্লাসরুমে পড়তাম তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর বোরহানউদ্দিন খান তিনি একটা কৌতুক বলেছিলেন। কৌতুকটা এরকম ছিল যে যদি আপনার দুয়ে দুয়ে কত হয় এটা নিয়ে যদি একটা পর্যালোচনা চালানো হয়, তো গণিতবিদ বলবেন দুয়ে দুয়ে 4 হয়। তারপর মানে পদার্থবিজ্ঞানীর কাছে গেলে তিনিও মিলিয়ে দেবেন, ইতিহাসবিদের কাছে গেলে, দার্শনিকের কাছে গেলে সবাই দুয়ে দুয়ে 4 মিলিয়ে দেবেন। আইনজীবীর কাছে যদি যান তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে কত লাগবে, কত বানাতে হবে। অতএব আপনারা আসলে সব বাড়িয়ে দিতে পারবেন। না 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 বোন, আপনিও আইনের ছাত্রী, আর আমার সৌভাগ্যটা কি, আমি বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্স। আমার বাবা যখন আমাকে বললো আমি ব্যারিস্টারি পড়ার কথা, তখন আমার বাবা বললো না, সব ব্যারিস্টাররা প্রথমে হয় দর্শন, না হলে পলিটিক্স, না হলে হিস্ট্রি পড়ছে। তুমি আগে পলিটিক্স পড়ো, তারপর বিলাত যে ল পড়ো। সো আমি এই বাংলাদেশে পলিটিক্স পড়তে, বিলাতে যে আমাকে যখন শিখানো হলো তখন শিখানো হলো দুয়ে দুয়ে 4ই হবে। এটা হচ্ছে লয়ারের এথিক্স। 5 বললে সে মামলা নিবে না, সে মামলা ফেরত দিয়ে দিবা, কারণ ইট ইজ নট ইয়োর জব টু মেক ইট ফাইন। আর আমি যেটা বললাম, আপনি একটু দয়া করে দেখে নিন, ঢালি সাহেবের সাথে বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রথম জেনারেল সেক্রেটারি, তার সাথে আমি একটা টক শোয়ে গিয়েছিলাম। সেখানে সে নিজেই এই কথাটা নিজেই বলছে, এবং আমি তখন বলছি যে আপনি হচ্ছে মানে আজকের সমাজের জন্য সাহসী সন্তান। এটা বোধহয় 2 সপ্তাহ আগে হয়েছে। ডালি সাহেবের সাথে আমি গিয়েছিলাম বোধহয়, ওটা বাংলা ভিশন না, আর একটা টিভিতে। সো আই উইল সেন্ড ইট টু ইউ। আর সমস্ত বইগুলো লেখা আছে। সে স্বায়ত্তশাসন চেয়েছিল। তাজউদ্দিন আহমেদ বলছে সে স্বাধীনতার ঘোষণা দেয়নি। একে খন্দকার বলছে সে স্বাধীনতার ঘোষণা দেয়নি। সে অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল 25 তারিখ রাত পর্যন্ত। তাহলে 25 তারিখ রাত পর্যন্ত যে লোকটা অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায়, সে আর যাই হোক বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সেটি আপনি বঙ্গবন্ধুর ভূমিকার কথা বলছেন, তো সেটির কথা না, আমি আসলে বলছিলাম যে জামাতকে আপনারা কোন জায়গায়, মানে ইতিহাস সত্য ইতিহাস আপনারা কোথায় দেখাবেন? যেমন ধরেন জামাতের সেই ডাক্তার খালিদুজ্জামান, যিনি 17 মানে তার আলোচনায় আসছেন, তিনি নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচয় দিয়ে আলোচনায় আসা, তিনি তার মিছিলে দেখা যাচ্ছে স্লোগান হচ্ছে যে মুক্তিযুদ্ধের মার্কা দাড়িপাল্লা মার্কা, স্বাধীনতার মার্কা দাড়িপাল্লা মার্কা। মানে ইতিহাসটা কি এইরকম একটা দিকে যাবে? আমি এটার বিষয়ে কমেন্ট করতে রাজি না। এটা খালিকুজ্জামান যদি করে থাকে, স্বাধীনতার মার্কা দাড়িপাল্লার মার্কা। স্বাধীনতার প্রতীকটা হচ্ছে ইনসাফের প্রতীক, আর দাড়িপাল্লা জামাতের পাল্লা। দাড়িপাল্লা এই প্রতীকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের প্রতীক। সো এই প্রতীকটা আপনারও দা, আমারও দা। এটা জামাত ইসলাম তার কি রাজনৈতিক লোগো হিসাবে ইউজ করে। যেমন আমাদের সুপ্রিম কোর্টে আপনি খেয়াল করছেন দাড়িপাল্লা দেওয়া আছে শাপলার মাঝখানে। সো আমি এখন কি বলবো যে দাড়িপাল্লাটা সুপ্রিম কোর্টের এই লোগোটা ইনসাফের লোগো, মানে কি ন্যায় বিচার করা হবে, একটা সমাজের ন্যায়। আমাদের বৈষম্যর বিরুদ্ধে তো 71 সালে যুদ্ধ হয়েছে। পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে তো, আপনি 24 সালেরটাও কি বৈষম্যের বিরুদ্ধে, দুইটা একই কিন্তু। তখনও হয়েছে নিজস্ব সরকারের বিরুদ্ধে, এখনো হয়েছে নিজস্ব সরকারের বিরুদ্ধে। তখনও নিজস্ব সরকার তার নিজের দেশের মানুষের উপর গুলি চালাইছে, হাসিনাও তার নিজের দেশের মানুষের উপরে মরণাস্ত্র দিয়ে গুলি চালাইছে। সো 71 আর 24 এই দুটাকে আলাদা করার কিছু নাই। 71 আর 24 দুটা একটা কয়েনের এপিট। একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্ম হলো, আর 24-এ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের কোনো জন্ম হলো না। না, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে রইল। আপনি একটা পতাকার মানচিত্র পাইছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব পাননি, যেটা 24-এ পাইলেন। কি হলো 24-এ পাওয়ার পরে? কি হলো আসলে 24-এ পাওয়ার পরে? কি হলো, কি পরিবর্তন হলো? 24-এ পাওয়ার পরে কি হলো সেটা দেখেন। আমার দেশে ইনসাফ আসলো। ইনসাফ আসলো কি আসলো না, যদি এটা আপনি বলেন, তাহলে দুইটা জিনিস আপনাকে মনে করে যে 24-এ পর কি কি হলো। যেমন আপনি বললেন 24-এ পর প্রথম হলো, রাষ্ট্রে যারা টাকা নিয়ে ইন্ডিয়াতে চলে গেছে তারা আর যেতে পারেন।
দ্বিতীয় কথা হলো আমার দেশ থেকে মানুষকে হত্যা করে ইন্ডিয়া আশ্রয় দেয়। ইন্ডিয়া যে কথা বলতো আমার দেশ তালেবান হয়ে যাচ্ছে, আসলে তালেবানের সৃষ্টিকর্তা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার চোখে চোখ রেখে আমরা বলতে পারি পানি দাও, না হলে আমরা তিস্তা ব্যারেজ দিয়ে দেবো। আমরা ইন্ডিয়ার চোখে চোখ রেখে বলতে পারি যে ইনশাল্লাহ আগামীতে যে সরকারই আসুক, আমরা কোথায়, রাজশাহীতে আমরা কিন্তু ব্যারেজ দিচ্ছি, তোমার ফারাক্কার জন্য আমি আর ওয়েট করতেছি না। আমরা সেই দেশ যারা আমরা কি করলাম, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা পাকিস্তান, টার্কির সাথে আমরা আমাদের চুক্তি সই করলাম, কি সামরিক চুক্তি। সো এই জিনিসগুলো যারা দেখতে পারে না, তারাই মনে করে যে না ভারত, আমরা তো কোনো কিছুই লাভ করিনি। এবং হাদির রক্ত দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এটা ভুলুণ্ঠিত করার জন্য ইন্ডিয়াই যথেষ্ট। আর যার শত্রু ইন্ডিয়া, তার আর অন্য কোন শত্রু লাগে না। আর যার হাদির বন্ধু রক্ত দিয়ে ইন্ডিয়া, কিভাবে প্রমাণ হয়ে গেল যে স্বাধীনতা সার্বভৌমত্ব ইন্ডিয়া? মানে তদন্ত যা বলছে, মানে পুলিশের তদন্তে যা আসলো তা তো সেটা বলে না। আর কোন তদন্তে বের হলো যে হাদির রক্তে মানে ইন্ডিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কোন তদন্ত রিপোর্ট পড়ছেন সেটা আমি জানি না। হাদি হচ্ছে কি, একটা ইনকিলাব মঞ্চ, একটা সাংস্কৃতিক আন্দোলন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সাংস্কৃতিক আন্দোলন। সো হাদিকে কেন আপনার মারতে? তাহলে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আপনার জীবন হুমকির স্বরূপ, তাই তো? না, ইন্ডিয়ার বিরুদ্ধে না। হাদি বর্তমান সরকারের বিরুদ্ধে বলেছে, হাদি আওয়ামী লীগের বিরুদ্ধে না বলেছে, না বিএনপির বিরুদ্ধে বলছে, জামাতের বিরুদ্ধে না, বলেছে। হাদির সাংস্কৃতিক বিপ্লবটা কিসের ছিল? আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি যদি দেখেন আজকে সরকারের কথা বলছে, আজকে সরকারটা আজকেও তো আমার ভাইয়ের হলো, গুলিবিদ্ধ হলো না? কিন্তু হাদিকে যে মেরে ফেলে দিল সে কে? সে কোন দেশে আছে? সে তো ইন্ডিয়া আছে। এই বিষয়ে তো আপনার বোধহয় কোনো সন্দেহ নাই, কারণ ওই রিপোর্টটা থেকেও দেখা যাচ্ছে, তাই না? মানে আমি জানি না, রিপোর্টটা থেকেও এটা নাম এটা দেখা আমি জানি না, যাচ্ছে। কারণ ইনকিলাব মঞ্চ কিন্তু এটা মানে না। ইনকিলাব মঞ্চ বলছে দেশেই আছে, তারা বলছেন, এবং তাকে সরকার তাকে বাঁচাতে সাহায্য করছে। আপনারাই হত্যাকাণ্ড ঘটিয়ে আপনারাই এটাকে নির্বাচন পেছাতে এটাকে ইস্যু করছেন, এটি বলেছেন হাদির ভাই। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনি যদি স্ট্যাটাস গুলোও দেখেন, না, হাদির ভাই বোধহয় আমার সাথে বোধহয় 2-3টা জায়গায় কোথাও গেছি, এবং আমি এই ধরনের কোনো কথা শুনিনি ভাই। এটা মিডিয়াতে হঠাৎ হঠাৎ করে শুনি। না না, হঠাৎ আমি করে হাদির না, ভাই উনি বক্তব্যে মানে সামনে আপনার মাইক্রোফোন হাদির দিয়ে জনসভার মতো অবস্থানে তিনি বলেছেন। দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন। হাদির জানাজার যখন দাঁড়ায় থেকে আমি ওখানে জানাজার প্রথম লাইনে দাঁড়ায় থেকে যখন জানাজা পড়ছি, তখন কিন্তু তবে ওই বক্তৃতায় কি বলছে, গোলামি না আজাদি। সমস্ত মানুষ চিৎকার করে প্রাণ করে বলছে আজাদি আজাদি। আমি যদি স্বাধীনতা সার্বভৌমত্ব পাই, তাহলে আজাদি কেন চিৎকার করে বললাম? কেন আপনার কথা যদি, তাহলে কি আমরা বিএনপি থেকে আজাদি চাই, জামাত থেকে আজাদি চাই? না, আজাদি চাই কোথায় থেকে? ভারতীয় আধিপত্যবাদ থেকে। তো এটাকে মিথ্যে করার কোনো সুযোগ নেই। ওই আর আপনি যেটা বলেন একটু আগে, উকিলে মানে লয়ের ছাত্রী আপনি, ওই জন্য আপনি এটাকে 4 থেকে 5 না, বাড়াতে 4 চাচ্ছেন। থেকে আমি 5 4 না, আমি জাস্ট বক্তব্যগুলো রেফার আমি করছি। 4 থাকতে আমি চাইবো। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি বক্তব্যগুলো রেফার করছি। আপনি ফাতিমা তাসনিম না, অবশ্যই অবশ্যই ফাতিমা এটা তাসনিম আপনার। জুমার ফেসবুক পোস্টে যান, সেখানে তিনি বলছেন, সেখানেও তিনি বলছেন যে বাংলাদেশেই আছে, আপনারা এটাকে লুকানোর চেষ্টা করছেন। আমি এখন কোট করতে চাইলে আমি খুঁজে বের করতে পারবো। ওটা বলতে পারে তারা, কিন্তু আমরা যেটা বলতেছি, তারপরে পুলিশটাকে ধরেন জাবের, যার কথা আপনি বলছেন, তিনিও বলছেন, এবং তাকে ক্রস ফায়ার দেওয়া যেন না হয় সেজন্য তাকে বলছেন, মানে দেশেই আছেন, ক্রস ফায়ার দেওয়ার কথা বলছেন। হাদির ভাই আলোচনায় বলে গেছেন যে আপনারাই হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল বা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানে করছেন। এই হাদির ভাই বলছে জামাত ইসলাম করছে, এরকম কোনো না না, কথা? এরকম না, আমি যা বলছি সেরকমটা বলেছেন। আচ্ছা, আমি এরকম কোনো কিছু, কারণ হাদির ভাই জামাত ইসলামের সব জায়গায় যাচ্ছে আসতেছে, সো এরকম কথা বলার কিছু, নির্বাচন পিছানোর জন্য হাদিকে খুন করা হয়েছে তা না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বলছে তাকে তাকে কি করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। হত্যার হুমকি না, আই এম দ্য ফার্স্ট ম্যান, গভর্নমেন্ট যাকে গানম্যান দিচ্ছে কেন? প্রকাশ্যে তখন ইন্ডিয়ান আমাকে হত্যা করার হুমকি দিল। তাহলে এটা মেনে নিয়েই বোধহয় থাকতে হবে, নাহলে দেশ ছেড়ে আপনার মতো পরবাসে থাকতে হবে। পরপারেই পাঠিয়ে দিচ্ছেন আমাকে? না, পরবাসে, আচ্ছা, ভুল বাংলায় সেজন্য বললাম পরবাসে, হ্যাঁ সঙ্গে হ্যাঁ, সঙ্গে কারেক্ট করে। আচ্ছা, আমি মানে খুঁজছিলাম যে কি বলেছেন সেটা দেখার চেষ্টা করছিলাম। এবং তারপরে অবশ্য ওসমান হাদিকে সহকারী যুক্তরাজ্যের সহকারী হাই কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আগ্নিসে সেটা সে একসেপ্টও করেনি হ্যাঁ এখন হ্যাঁ পর্যন্ত, সেটা বোধহয় আপনি জানেন। হ্যাঁ, সেটা কিন্তু মানে ওই বক্তব্যগুলো আপনি চাইলে আমি আপনাকে পাঠিয়েও দিতে পারবো। আমি এর আগেও এই বিভিন্ন ইনশাল্লাহ অনুষ্ঠানে আপনি পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আমার না জানা সবাই সবকিছু জি জানতে জি পারবো না। জি, মানে হ্যাঁ, কিন্তু ওরা মানে ইনকিলাব মঞ্চ খুব অনেক কিছু আছে, স্পষ্টভাবে। কিন্তু এটাও মেনে নিতে হবে, ইনকলাব মঞ্চের সাথে সাথে আমরা সারা দেশের মানুষ বলতেছি, যে বারবার বলেছি যে কোন দিক থেকে গেছে। আপনি বোধহয় সাইরেরটাও দেখছেন, হ্যাঁ হ্যাঁ, সাইর নিজেই বলছে যে কোন দিক থেকে গেছে। তাহলে সাইর যদি ভুল হয়, তাহলে সাইরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর সাইর যদি ইনকলাব মঞ্চ ঠিক হয়, তাহলে একদিন সরকার পেয়ে যাওয়ার কথা।
আর সরকার যদি না পেয়ে থাকে তাহলে ইন্ডিয়া যদি তাদেরকে আশ্রয় দেয়, হাসিনাকে যেমন আশ্রয় দিছে, তো খুনিকে, প্রতিটা খুনিকেই তো আশ্রয় দিচ্ছে না, হুম। কোন আপনি খুনিকে বলছিলেন, আশ্রয় আমি দেয়? আসলে কথাটা জিজ্ঞাসা করছিলাম যে আপনি যদি বলছেন যে প্রমাণ করেছে যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আপনি বলছিলেন তদন্ত, মানে এই জন্যই মানে কোনটাকে বিশ্বাস করব? যারা না, ক্ষতিগ্রস্ত বিশ্বাস ভিকটিম করবেন, তারা যা হাসিনাকে বলছে? আশ্রয় না, হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং আগে স্বরাষ্ট্র মন্ত্রী তাকে আশ্রয় দিচ্ছে, পুলিশের আইজিপি কে আশ্রয় দিচ্ছে, এগুলো নিয়ে তো আমার না, আপনার না। মধ্যে কোথাও হ্যাঁ, দ্বিমত নেই। না। তাহলে তাহলে যারা হত্যাকারী তাদেরকে ভারত আশ্রয় দেয়, এটাই প্রথম সত্য। এন্ড হাদির হত্যাকারীকে যদি না দিয়ে থাকে, কিন্তু অন্য হত্যাকারীকে দিছে। তো হাদির হত্যাকারী যতক্ষণ ভারত থেকে না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা ধরেই নিব যে ভারত ওটা দিকে দিছে। না, আর দেশের মধ্যে ধরেন থাকে কানাডা, আলহামদুলিল্লাহ। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে না? দিয়েছে তো। হ্যাঁ, বঙ্গবন্ধু সেটা একটা বিপ্লবে, তা বিপ্লবে পরে তারা আত্মস্বীকৃতি হত্যাকারী, তাদেরকে তো ফিরিয়ে এনে আপনি কি করছেন? হুম। ফিরিয়ে এনে কি মানে করছেন? আশ্রয় তো দেয় আরকি না, বিভিন্ন দেশ, আমাকে সেটা আগে আমি বলছি। বুঝতে পারেন না। ভারতও তো দিছিল আশ্রয়, দিছিল না? হুম, হুম। ভারত থেকেও তো ফিরে আসছিল। সে একই টিটির আন্ডারে ভারতের কাছে যখন হাসিনাকে, এই কামালকে ফিরে চাওয়া হচ্ছে, তখন কিন্তু দিচ্ছেন না। তাহলে ভারত কার পারপাস সার্ভ করে? ভারত এই দেশের মানুষের সাথে সম্পর্ক চায় না। ভারত চায় তার বাংলাদেশকে যে কি একটা কলোনি বানানোর জন্য কাজ করবে। ভারত চায় বাংলাদেশ করদ রাষ্ট্রের জন্য যে সরকার কাজ করবে তাকে ভারত সমর্থন দেবে। কখনো ভারত বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক চায়নি, চায় না। হ্যাঁ, কিন্তু ভারত ওই যে যদি মনে করে যে রাজনৈতিক কারণে তাকে এটা করা হচ্ছে, মানে তাকে ট্রায়ালে ফেস করা হচ্ছে, এখন এটা তো ভারতের হাতেই এই ওটাও তো সুযোগটা তো রাজনৈতিক কারণে ছিল। মানে শেখ সাহেব যখন ভারতের হাতে দেশ তুলে দিচ্ছিল, তখন ভাবছিল এই মিলিটারি অফিসার গুলো বিপদগামী, যেটা করা উচিত হয়নি। একটা বিচার করার তো তখন কোনো পথ ছিল না, জি, রুদ্ধ হয়ে গেছে। জি, যে জি। তখন ওই লোকগুলো তো রাজনৈতিক কারণে রাজনীতিকই আশ্রয় চাইছিল। হুম। ভারত তো রাজনীতিক আশ্রয় দিয়েছিল। এখন এটা ভারতের আমাদের এখানে ভারতের আপনি একটা ডিসক্রিপশন আছে আরকি, আমি সেটা বলছি। না, ভারত কেন আমাদের কারাগারে কে ছিল? আপনি বন্দি অনুপ বিনিময় চেটিয়া ছিল, চুক্তি জি, করে আমাদের, আমরা দিয়েছি। হ্যাঁ, ওর চেটিয়ার সাথে কি বলছিল সে? আমাকে ভারতে পাঠান না, পাঠালে আমাকে মৃত্যুদণ্ড দাও। সেটা কি রাজনৈতিক এই আশ্রয় ছিল না? তাহলে আপনি একদিকে বলবেন যে ভারত রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, আমরা তো রাজনৈতিক আশ্রয় ইয়া থেকে দিতে চেয়েছিলাম। তো অনুপ চেটিয়াকে আপনি পাঠিয়ে দিলেন কেন? ভারতের জিনিসগুলো আমরা দেখতে পাবো না হুম, কেন? হুম, হুম। ভারত না, না, আমার না, কোনদিন রাজনৈতিক অতিষ্ঠ আশ্রয় ছিল? দিচ্ছে আমি সেটা বলছি না। রাজনৈতিক আশ্রয় তো না, দিবেই সব দেশ। সেটা তো ভারত বলছে না। ভারতকে এখন পর্যন্ত বলছে সেই ৩০০ জন এমপি কে, এই যারা খুনি, এই আইজি থেকে শুরু করে যারা যারা ছিল, তাদেরকে যে ভারত কি রাজনৈতিক আশ্রয় দিছে একটা স্টেটমেন্টে বলছে? হুম, না, স্বয়ং শেখ হাসিনাকে রাজনৈতিক দিছে এখন পর্যন্ত বলতে, বরং ভারতের পার্লামেন্টের সবাই জিজ্ঞাসা করে ওনার স্ট্যাটাস কি। হুম। আজ পর্যন্ত তো ভারত স্পষ্ট সেটা করেন বলেনি। নাই। জি। যেটা ভারত বলেনি সেটা আমি আপনি তো বলতে হুম। পারি না। তার মানে খুনিকে আশ্রয় দেয়, এটাই হচ্ছে টেররিস্টকে আশ্রয় দেয় ভারত, এটাই হচ্ছে সত্য কথা। জি। আচ্ছা, আমি এখানে এই ভারতের বিষয়ে আমাদের আজকের আলোচনার বিষয় না। আমরা আমাদের ইনশাআল্লাহ হ্যাঁ, চলেন সামনে আমরা আগে আরো আরো অনেক বিষয় আছে। ইশতেহারের চলেন। আপনাদের আ জামাতের ইশতেহারের যে প্রসঙ্গটি আরো একটু কথা বলব বলছিলাম যে নারীদের বিষয়ে জামাত বেশ আলোচনায় আসছে এবং বারবার তর্কের মুখে পড়ছে। অনেক কিছু জবাব দিতে হচ্ছে আপনাদেরকেও এই প্রেক্ষাপটে। জামাতের ইশতেহারে পরে বলা হচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে নারীদের মধ্যে মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। এই আলোচনাটা এখন আসছে যে এমপি হবার মতো যোগ্য বা একজন ব্যক্তিও পাওয়া গেল না। মন্ত্রী হবার মতো ব্যক্তি আপনারা পাবেন কোথায়? এটা খুবই ভালো। আমি জানি যে আমার বোন এই প্রশ্নটা করবে। তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটা লোকের একটা লেখাটা দেখাই। দেখতে পাচ্ছেন কি লোকের লেখাটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। এটা বোধহয় আপনি দেখছেন বোধহয়। জামাতের সর্বোচ্চ বডি মজলিসের শুরায় ২৮৪ জনের সদস্যের মধ্যে ৯১ জনই নারী। বিএনপি যে সর্বোচ্চ বডি খালেদা জিয়ার পর সেখানে কোনো নারী নেই। মাসুদ কামাল সিনিয়র হুম, সাংবাদিক। হ্যাঁ? তো এটা তো উনি বলছেন মাসুদ কামাল সাহেব, এবং মাসুদ কামাল সাহেব আরেকটা কথা বলছেন। যে এটা যে জামাত বলেই দিছে, দিয়ে জানার পরে সমস্ত ইউনিভার্সিটির মেয়েরা যখন ছাত্র শিবিরকে জয়লাভ করাইছে, তখন আর এটা নিয়ে কথা বলার কি আছে? আমি ওইদিকে যাব না। আমি আপনাকে একটা জিনিস বলি। আচ্ছা, আজ পর্যন্ত কি কেউ জিজ্ঞাসা করছে যে বেগম খালেদা যে অসুস্থ ছিলেন, বিএনপি নারীর ক্ষমতায়ন চায়, এ বিষয়ে কিন্তু কেউ বলতেছেন না, না বিএনপি নারীর ক্ষমতায়ন চায় না। এই কথা কিন্তু কেউ প্রশ্ন করছে, আপনিও কোনদিন কাউকে করেন আমার জানা, যে বিএনপি নারীর ক্ষমতায়ন চায় না, এই কথা কিন্তু আপনিও প্রশ্ন হুম। করেন। সো বিএনপি নারীর কিন্তু এই ক্ষমতায়ন প্রশ্নটা চায়। করেছি যে আপনারা কেন ৫% নারী দিতে পারেন নাই? মানে না, না, সেটা তো। প্রতিশ্রুতি আর অনুযায়ী। আমি আজকে আপনার মাধ্যমে প্রশ্ন করতেছি, বিএনপি নারীর ক্ষমতায়ন চায় না বরং জামাত ইসলাম। বিএনপি কেমন করে ক্ষমতায়ন চায় না? দেখেন, কোকোর ওয়াইফের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, আপনি জানেন? তিনি বাংলাদেশে ছিলেন, তিনি মালয়েশিয়া ছিলেন। তাকে বিএনপির দায়িত্ব দিলে কি হতো? অনলাইন থেকে একটা দল চালানোর কি দরকার ছিল? কেন শিথিল ভাবিকে, আমি ভাবি বলে সম্বোধন করতেছি, কোকো যেহেতু বড় ভাই, তার ওয়াইফকে যখন দেশনেত্রী অসুস্থ,
তখন তাকে এই ভাতটা দিলে কি হতো? তাহলে প্রথম কথা হলো সেখানে কি কি নেতৃত্বের হতো? তিনি দ্বন্দ্বরত কি সেই রকম না না যোগ্য ছিলেন, দক্ষ আ- ছিলেন? মানে সেটি কি পরীক্ষিত আ- হয়েছে? আচ্ছা, এইবার বলি যোগ্যতা দক্ষতা যে বলছিল এর আগেও আপনার সাথে একদিন, নজরুল কোন স্বশিক্ষায় শিক্ষিত। আপনি কাউকে কোনো ক্যান্টিনিয়াসকে ভোটে যাচ্ছেন না, ভোট চাচ্ছেন না মাঠে, হুম, হুম। চাচ্ছেন তো, এবং তিনি বক্তব্য দিচ্ছেন। সো তাকে যদি আপনি দিয়ে দেখতেন, শোনেন, বেগম খালেদা জিয়া যখন হয়েছিলেন তখন ঘর থেকে প্রথম গৃহিণী থেকে তিনি রাজনীতিবিদ হয়েছিলেন। তখন কিন্তু ভালো মতো তিনি বক্তব্য দেওয়াও শেখেননি। সো একটা লোককে দিলে তার, আমার কথাটা ওই জায়গায় না, নারীর ক্ষমতা। বিএনপির সর্বোচ্চ পদে বেগম খালেদা জিয়ার পরিবারের ছাড়া বাইরের কেউ যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তার গঠনতন্ত্রে কি তাই লেখা আছে? লেখা নাই। তো গঠনতন্ত্রে লেখা আছে যে কেউ হতে পারে। হয়েছে 17 বছরে হয়নি। তারপর আমি সেদিন বলছিলাম ডক্টর জুবেদার মতন এরকম, মানে কি বলবো, উচ্চ শিক্ষিত, তার ব্যাপারে তার এই কথা বলার কিছু নেই বলতে, বরং তুলনা যদি করেন তারেক জিয়া রহমানের সাথে, ডক্টর জুবেদার তার যে মানে ক্যালিবার সবকিছু উৎকর্ষিত সাধিত। তাই কি আপনি ভাইস চেয়ারম্যান বানাইছেন? তার বিরুদ্ধে যে মামলা, সে মামলা অনেকদিন আগে উইথড্র হয়ে গেছে। যখন তারেক রহমান বলছে যে আমার আশাটা আমার একার ইচ্ছার উপরে নির্ভর করে না, তার ওয়াইফের আশাটা, তখন তার ওয়াইফটা এর মধ্যে বাংলাদেশে এসে গেছিলেন, তো তার ওয়াইফকে কেন এই দলের দায়িত্ব দেওয়া হলো না? মানে তোর ওয়াইফ তো নেতৃত্বের যোগ্যতা বা মানে রাজনীতি মানে দলের মধ্যে তো সেই গ্রহণযোগ্যতা, যোগ্যতা, দক্ষতা থাকতে হবে। সেটা কি মানে সেই বিষয়ে কি আমরা প্রশ্ন করতে পারি যে তিনি সেই যোগ্যতা আছে কিনা? জোবাইদাকে সবাই চাইছিল। কোথায়? কে বলেছে? হ্যাঁ, আমরা তো রাজপথে সব জায়গায় দেখছিলাম যে জোবেদা রহমানকে সাবস্টিটিউট হিসাবে তারেক রহমান আসতে পারতেছে না, তাহলে জোবেদা রহমান আসুক। আমি যদি এখন বলি, আমি একটা ছেলে হিসাবে যদি ভয় পাই, আমার ওয়াইফ আমার চেয়ে ভালো করবে, অতএব ওখানে আমি দিতে পারি না। আচ্ছা, যা, ওটাও বাদ দিলাম। আপনি এতগুলো আসন দিলেন, জুবেদুর রহমানকে বেগম খালেদা জিয়ার যে আসনটা ছিল সে আসন দিতে পারতেন না? আমার প্রশ্নটা অন্য জায়গায়, কোন জায়গাটায়? নারীর ক্ষমতায়ন চান। এই যতগুলো পয়েন্ট বললাম, এইগুলো পয়েন্ট বোধহয় একটা আমার বোনরা কোনোদিন কাউকে জিজ্ঞাসা করেন মানে এটা যে কেন, কেন এটা তো জুবেদা করতে পারতেন, রহমানকে, এটা কেন করলেন না? এই প্রশ্নটা কি না খুব করা যায়? এই প্রশ্নটা যেমন জাইমাকে কেন দিলেন না একটা পদ, বা না মির্জা ফখরুল ইসলাম জাইমা, আলমগীরেরও মেয়ে ছিলেন, তাকে কেন একটা আসন দেয়া হলো না? নারীর মানে ক্ষমতায়ন না, এভাবে কি আর নারীর ক্ষমতায়ন হয়? নারীর আমি যদি এই ক্ষমতায়ন প্রশ্নটাও করি, যদি এই করতে পারতেন কেন করলেন না? এই ধারা থেকে যদি প্রশ্ন করি, ধরেন বললেন না। আমার তারেক কথা হলো রহমানের এই সাথে দেখি, ধরনের আমি প্রশ্নটা একটু প্রশ্নটা করি, ধরেন তারেক রহমানের সাথে বলেন। দেখি যে জুবাইদা রহমান বা তার কন্যা জাইমা রহমান তারা প্রচারণায় যাচ্ছেন। জামাতের আমির বলছেন একটা জনসভায় যে আমাদের ঘরে কি স্ত্রী নাই, কন্যা নাই, জায়া নাই? তারা কি উচ্চশিক্ষিত না? তারাও বিভিন্ন জায়গায় কর্মজীবী। তো তারা কেন প্রচারণায় নামছেন না? তারাও তো পারতেন। এবার এবার এইখানে আপনার এই কথাটাই উত্তর দিলাম। যাকে নিয়ে আপনি মিটিং এ, যাকে নিয়ে ফরেন ডেলিগেশনে নিয়ে যাচ্ছেন, বসাচ্ছেন, তাহলে তার যোগ্যতা আছে। যোগ্যতা না হলে তো বসাতেন, হুম, নিয়ে যেতেন না। নিয়ে যেতেন কি? না। নিয়ে যেতেন। তো যোগ্যতা যখন আছে তখন তাকে ভোটে দাঁড়ায় দিতেন, তাকে দলের একটা পদ দেন। তো এটা দিচ্ছেন না মানে, আমি কিন্তু জামাতের কথা এখন আসিনি। জামাত নারীর ইয়াতে, তাহলে মানে হচ্ছে বিএনপি নারীর ক্ষমতায়ন চায় না। এটাতেই প্রমাণিত এবার হয়ে গেল আসেন, যে বিএনপি নারীর হ্যাঁ, ক্ষমতায়ন চায় না। মানে এর মাধ্যমে যেহেতু তাকে পদ দেওয়া হয় না মানে নারীর ক্ষমতায়ন চায় না। না, 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 আর কাউকে এমপি যে ৯ টা দিল, সেটা তো জোটবদ্ধভাবে দিল। কার? যার বাবার জন্য, কারো স্বামীর জন্য দিল। আমি বললাম হুম, যে নিরপেক্ষভাবে যার যোগ্যতা আছে তাকেও দাও। যাকে আপনি নিয়ে যাচ্ছেন কোথায়? সমস্ত জায়গাতে। সমস্ত এই ওই ৩০০ ফিট থেকে শুরু করে ওই ইন্ডিয়ান যে আসলো ফরেন নাম্বার আর ফরেন মিনিস্টার আসলো, সেখানেও সব জায়গায় যাদেরকে নিয়ে যাচ্ছেন তাদেরকেও আপনি কি দিচ্ছেন না? জায়গা দিচ্ছেন না। হুম। এবার আসেন হয়তো এমনটা বাংলাদেশ মনে জামাত। হতে পারে যে তিনি আসলে আসন দিলে জয়ী হয়ে আসবার মতো হবেন না। কিন্তু তার এই যোগ্যতা আছে যে তিনি ফরেন ডেলিগেটদের সাথে কথা বলতে পারবেন। তিনি এই পারপাস গুলো সার্ভ করতে পারবেন। হয়তো মানে আমি জাস্ট বলছি আরকি। এই আপনার উত্তরটাই আমি দিলাম যে বাংলাদেশ জামাত ইসলামের যে নারীরা আছেন, হয়তো জামাত ইসলাম চিন্তা করছে তাদেরকে দিলে হুম, এখন সেই পরিবেশটা নাই, তারা ওখান থেকে জয় হয়ে আসবেন। আচ্ছা। বিএনপিও যে চিন্তা করছে, জামাত ইসলামে কিন্তু একই তাদেরকে চিন্তা করে। মন্ত্রিসভায় দিলে তারা পারবেন। এটা জামাত আর মনে করছে। আবার ওই যে একটু আগে আপনি বলছেন যে হ্যাঁ। ফরেন ডেলিগেটের সাথে যে বসতে পারবে, তা তো তার সেই ইয়াটা আছে। হুম। হয়তো এমপি হতে পারবে না, কিন্তু ফরেন ডেলিগেট কি সি অর হি ক্যান হ্যান্ডেল। আচ্ছা মানে তো আমি সেটা আপনার যদি কথা থেকে হ্যান্ডেল জাস্ট করতে পারে তাহলে কনক্লুশন তো টানছি। হতে তার পারে। মানে আপনারা বলছেন এমপি হওয়ার মতো যোগ্যতা এখনো হয় নাই কিন্তু মন্ত্রী হবার মতো না, যোগ্যতা এমপি আপনারা হওয়ার পেয়েছেন। না, আবার বললেন, আপনি বলতেছেন, আপনি নিজেই বলছেন এমপি যোগ্যতা বলেননি, কিন্তু হুম। আপনি বলছেন এমপি হয়ে ভোটে জিততে ওই পারবে। তো সেটাই তো যোগ্যতা। যোগ্যতা না, যোগ্যতার ভোটে জেতা দুটো আলাদা দিক। আলাদা কিছু। কেন? হ্যাঁ, আপনি যদি ভাবেন যে হ্যাঁ এখনো পরিবেশ সেফ হয়নি, এখনো পরিবেশ সেফ হয়নি। একটা মাকে আপনি যখন দেখতেছেন
দিনের বেলায় আমার একটা মার কি হেজাব কেড়ে নিচ্ছে, পেটে লাথি দিচ্ছে, ছুরি মারতেছে, তখন আমি আমার মা এরকম মেয়েকে তো আমার বাপ ওইখানে দিব ভাইদেরকেও না। দিচ্ছে না, মানে আপনাদেরকেও না তো দিচ্ছে। ভাই যে একটা জিনিস বোঝেন, ভাই আর ছেলের মধ্যে তখন আমরা এটা আবার আবার কি যে ভাইকে দিচ্ছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে না বেশি। হুম। আমার বোনকে দিলে এদের গালিগালাজের কথা বলেন না, ট্যাগ করার কথা, ট্যাগ তো ছেলেদেরকে দিচ্ছে, কজন ছেলেকে নিয়ে ট্যাগের কথা আসছে? না, ট্যাগের মেয়েদেরকে বিষয়টা হলে সেটা বিশেষ, আসছে। ব্যারিস্টার শাহরিয়ার, ট্যাগের বিষয়টা বিশেষ কিন্তু, কারণ সেখানে নারী মানেই চরিত্র হরণ, পুরুষ মানে নানান রকম কিছু আছে, কিন্তু নারীর ক্ষেত্রে একটু বিশেষ ব্যাপার চলে আসে, কিন্তু আমি আর বিশেষ এখানে আর বিশেষের এগুলা যোগ হয়ে যায়। পুরুষের চরিত্র হরণ হয় কিনা, হুম। চরিত্র চরিত্র তো সবারই আছে। ধরেন মা বাংলাদেশে বোন যে গালিগুলো আপনাদের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে, সবগুলো নারী কেন্দ্রিকই গালি, যার কারণে মানে নারী মানে একটা বিশেষ আচ্ছা, এই রকমের বিষয়ে আর না দেখান। না যায়, সকালবেলা না ঘুম যায়। থেকে আমার ঘুম ভাঙে হচ্ছে গালি শুনে। হুম, হুম, আজকে প্রতিদিনই সুন্দর মতো ইন্ডিয়ান নাম্বার থেকে এখন দেখাচ্ছি, ইন্ডিয়ান নাম্বার থেকে সকালবেলা আসবে একটা করে কল এবং গালি শুনবে, আমি আলহামদুলিল্লাহ বলে রেখে হুম, দিয়ে দিই। তো এটাই কথা। কথা হচ্ছে নারীর ক্ষমতায়ন হওয়া উচিত, আগেও বলছি আজকেও বলছি। জামাত বা বিএনপি না, দুইটা দলের কেউই নারী ক্ষমতায়ন করতেছে না। অতএব একটা দলের বিরুদ্ধে কথা না বলে হুম, আমরা দুইটা দলকে কাঠ করায় দাঁড় করাই, বিএনপি এবং জামাত দুইজনের উচিত নারীর ক্ষমতায়ন করা এবং সেই জন্য পরিবেশটা তৈরি করা। সো মানে এখানে জামাতকে আলাদা করে প্রশ্ন করা বা বিএনপিকে আলাদা, তার দুইটাকে একসাথে একই কাঠ করায় দিতে একদম হবে। আপনার সাথে এই বিষয়ে একদমই মানে একমত না হয়ে উপায় নাই, কারণ এই প্রসঙ্গটা আমরা যখন প্রশ্ন করি তখন এটাই প্রশ্ন করি, কেন 5% প্রতিশ্রুতি দিয়ে কোনো দল দিল না, জামাত একজনকেও দিল না, কিন্তু বিএনপিও 5% কোটা পূরণ করতে পারে নাই, কিন্তু জামাতের বিষয়টা কেন আলোচনায় আসে যখন বলা হয় প্রকাশ্যে যে জামাত থেকে শীর্ষ নেতৃত্বে যেতে পারবেন না, বিএনপি থেকে তো এটা বলা হয় না। তারা হয়তো শীর্ষ নেতৃত্বে পাঠাবে কি পাঠাবে না পরের প্রশ্ন, কিন্তু বলা তো হয় না, কিন্তু জামাতের পক্ষ থেকে যখন এটা বলা হচ্ছে তখন কি আলোচনাটা আসবে না ব্যারিস্টার শাহরিয়ার আপনি যৌক্তিকভাবে? আপনি হ্যাঁ, আপনি তো লয়েড সার্কিট কন্ট্রাক্ট করছেন, এক্সপ্রেস আর ইমপ্লাইড টার্ম আছে না, হুম, হুম, যেখানে সারা জীবন আপনি জানেনই আওয়ামী লীগ এবং বিএনপি, হুম, আওয়ামী লীগ এবং শেখ সাহেবের পরিবারের বাইরে কেউ হবে না, আর বিএনপির কে হবে না, বেগম খালেদা জিয়াউর রহমানের পরিবারের বাইরে হবে না, আর জামাত ইসলামের কোনো পরিবারতন্ত্র নেই। কিন্তু এখানে একটা জিনিস বলা হচ্ছে, আমাদের এখানে নারী আমির হবে না। কিন্তু নারী আমির হবে না মানে যে প্রধানমন্ত্রী হবে না তা কিন্তু না। তো এই জিনিসটা নিয়ে আমার এটা রাজনৈতিক অবস্থান ভাই, হুম। আমার এখানে আমির হবে না কোনো মেয়ে। তার মানে এই না যে আমি নারীর ক্ষমতায়ন চাই না। ক্ষমতায়ন একটা জিনিস, আর আমির করতে না পারা, আমির না হওয়াটা এটা আর একটা জিনিস। জনগণকে ডিসাইড করতে দেন। আমি তো জনগণকে বলছি, আমি তো এটা দিয়ে হিপোক্রেসি করিনি। আমি তো বলে দিচ্ছি আমার দলে কোনো মেয়ে আমির হতে পারবে না। আপনি তারপরেও বোন, আপনি আমাকে ভালোবাসলে, কোরআন সুন্নাহকে ভালোবাসলে আমাকে ভোট দেন, না হলে নাই। হুম। আমি তো এই কথা বলছি না, দেখি সামনে করে দিব, এরকম তো কোনো না, কথা না, বলেনি, খুবই তাই যৌক্তিক। না? এই ব্যাখ্যাটা খুবই যৌক্তিক মনে হচ্ছে। কিন্তু নারী আমির হবে না, এর পেছনে তো একটা ব্যাখ্যা আছে। আপনারা তো আর এমনি গায়ের জোরে চাপাচ্ছেন না। আপনারা ব্যাখ্যা দিচ্ছেন যে ইসলাম অ্যালাও করে না, তাই তো? ইসলাম অ্যালাও করে না, ফলে নারী আমির হবেন না, নারী শীর্ষ নেতৃত্বে যাবেন না। তো ইসলাম কি এটা অ্যালাও করবে তখন? মানে দলের শীর্ষ নেতৃত্বে যেতে পারবেন না, কিন্তু দেশের শীর্ষ নেতৃত্বে নারী যেতে পারবেন। ইসলাম কি এটা অ্যালাও করবে? দেশের শীর্ষ নেতৃত্ব না, এখানে দুইটা জিনিস দেখেন। একটা জিনিস দেখেন, লিমিটেড মোনার্কি, যেহেতু ইউ আর লয়ার স্টুডেন্ট সেহেতু সাধারণ মানুষকে বোঝার জন্য বলি, লিমিটেড মোনার্কি আর অ্যাবসলিউট মোনার্কির মধ্যে পার্থক্য আছে। আমাদের রাষ্ট্রপতি তিনি কি নমিনাল হেড না? হুম, হুম, হুম। সে তো একটা নমিনাল হেড। ধরে না আমাদের কোনো বোনকে আমরা রাষ্ট্রপতি বানাবো, তাহলে সে কিন্তু সর্বোচ্চ সব কিছু কাজ হবে কিন্তু তার নাম। নামে, হ্যাঁ। কিন্তু সে কি কোনো কাজ করতে পারবে? হুম, হুম। সে কোনো কাজ করতে পারবে না। কিন্তু কনস্টিটিউশনে বলাই আছে যা কিছুই হবে সবই হচ্ছে তার নাম দিয়ে। তাহলে কি হলো, কাগজে কলমে সে সর্বোচ্চ হেড, কিন্তু অ্যাকচুয়ালি কাজ কিন্তু তার নামে হচ্ছে না। কে করতেছে? ক্যাবিনেট। আর পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে কি এই ক্যাবিনেট স্যাং টুগেদার, সিং টুগেদার। হুম। সো প্রাইম মিনিস্টার, ইন দ্য নেম অফ প্রাইম মিনিস্টার, আমাদের দেশে আমরা কেন বলতেছি যে একদলীয় শাসন ব্যবস্থা, যেটা শেখ সাহেব করে গেছে এবং যেটা শেখ হাসিনা করলো গত 15 বছর, এটার নাম পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট না, এটার নাম অটোক্রেসি। এবং অটোক্রেসিতে আপনি তো পুরুষ বলে, শীর্ষ নেতৃত্ব, হ্যাঁ, শীর্ষ নেতৃত্বে যাকে হ্যাঁ, বলা হয়। সেই অটোক্রেসি। অটোক্রেসি না হলে আপনি আপনি কি ব্রিটেনের পার্লামেন্টে প্রাইম মিনিস্টার যা বলবে তাই হবে? নো। দেখেন আবার দেখেন, এবার একটা সুন্দর জিনিস হয়েছে, 70 অনুচ্ছেদ কিন্তু সবাই বাদ দিতে হুম, হুম। চাচ্ছে। তার মানে দলের প্রধান যেটা খারাপ কথা বললে আপনি কিন্তু সেটাকে কি করতে পারবেন? অপোজ করতে পারবেন। সো 70 অনুচ্ছেদ যখন বাদ হয়ে যাবে তখন হবে কি, এই যে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের কথা, যে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, হুম, এই কালেকটিভ রেসপন্সিবিলিটিটা তো ডেমোক্রেসির আইডিয়াল হুম, ফর্ম। হুম। সো যেটা শেখ হাসিনা রেখে গেছে বা শেখ সাহেব করে গেছে, সেটাই তো এই দেশকে ধ্বংস করার কিন্তু মূল। আমার প্রশ্ন সেই হচ্ছে জায়গা থেকে শীর্ষ সরে আসতে নেতৃত্ব। হবে। আমার প্রশ্নটা শীর্ষ নেতৃত্ব মানে আপনি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে কি, ওই তো বললাম যে প্রেসিডেন্ট যদি হয় তাহলে ইন দ্য নেম অফ, হুম। তার প্রেসিডেন্ট বানালে কি সমস্যা? আর যদি প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী de হলে কি facto। হবে, কালেকটিভ রেসপন্সিবিলিটি। সেখানে তো আপনি বলতে পারেন না যে অ্যাবসলিউট পাওয়ার কারো কাছে নাই তো তো। জামাতে আমিরের কি অ্যাবসলিউট পাওয়ার? আপনাদের দলে গণতন্ত্র নাই। তিনি যা বলবেন তাই হবে। জামাতের আমিরও কিছু করতে পারে না, এটাই হচ্ছে জামাতের বিউটি। জামাতের সুরা পাস না করলে আমিরের তো তাহলে জামাত তো কিছু একই করতে বিষয় না? পারে না। তাহলে তো একই রকম হচ্ছে। হ্যাঁ, মানে একই বিষয়। গণতন্ত্রটা সেজন্য তো সুরাতে তাহলে 91 জন মেয়ে জামাতের আছে। আমির হতে পারবেন না শীর্ষ নেতৃত্ব, কিন্তু মানে হতে পারবেন না নারী, কিন্তু শীর্ষ নেতৃত্ব না আমার দেশের হতে পারবেন। এটা কি ব্যাখ্যায়? শোনেন, এটা এটা জিনিস দেখ, বিএনপি চাইলে তারেক রহমান ছাত্র দলের যে কোনো কমিটি ভেঙে দিতে পারবে, কিন্তু আমিরে জামাত চাইলে ছাত্র শিবিরের যে কোনো কমিটি কেন কোনো কিছুই ভাঙতে পারবেন না, নিয়োগও দিতে পারবে। এখন আপনি যেটা বলছেন এটা নিয়ে আমরা, যেমন আমি এর আগেও একদিন বলছিলাম, যদি এখন আল্লাহকে প্রশ্ন করা হয় যে একটা মেয়েও কেন নবী ছিল না, একটা মেয়ে কেন রসুল ছিল না, কেন তুমি হাওয়াকে প্রথমে সৃষ্টি করনি, কেন তুমি আদমকে সৃষ্টি করছো, আল্লাহ তার উত্তর কোরআনে দিয়ে দিচ্ছে। সেটা যদি আমি সন্তুষ্ট হই আলহামদুলিল্লাহ, যদি সন্তুষ্ট না হই আপনার ব্যাপার। ইট ইজ দ্য বিলিফ। আমার এটা বিলিফ, আমি এটা বিলিভ করি। আর একটা জিনিস, আমরা এই ধরনের অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয় কি কারণে, যে এই প্রশ্নের উত্তরগুলো যেন প্রতিটা এম্বাসিকে পাঠানো যায়। জামাত ইসলামের যেহেতু চরম জনপ্রিয়তা, কোনোভাবে দেখানো যেতে যদি যায় যে এরা মেয়েদের মানে এম্পাওয়ারমেন্টে বিলিভ করে না, তাহলে হয়তো ফরেন কান্ট্রি গুলো তাদের সমর্থন তুলে নেবে। সেই জন্য ফরেন কান্ট্রি সমস্ত ডেলিগেশন এসে জামাত ইসলামকে সব প্রশ্ন জিজ্ঞাসা করছে, জামাত ইসলাম যতক্ষণে পারছে সম্ভব তার উত্তরগুলো দিছে। এখন বাকি জনগণের উপর ছেড়ে দেন। জনগণ যদি এম্পাওয়ারমেন্ট করতে এই চায় জন্য আমাদের আমি জন্য সেদিন বিশ্বাস ডক্টর করে। নকিবুর রহমান আমার অনুষ্ঠানে ছিলেন, যুক্তরাষ্ট্র জামাতের মুখপাত্র, তাকেও আমি এই প্রশ্নটাই করছিলাম, এজন্য কি আপনারা ধরি মাছ নাচুই পানি অবস্থায় থাকেন কিনা, যে পশ্চিমারা আবার চাপ দেবে এগুলো বললে নারীর এম্পাওয়ারমেন্ট, তখন ওই জন্য তাদের সামনে বলা যাবে না। আবার দেশে মানে শরিয়া লয়ের বিষয়টাও এরকম, পশ্চিমাদের সামনে বলছেন বলা না আমরা শরিয়া ল করবো না, কিন্তু দেশের আবার ভোটারদের সামনে গিয়ে একটু তার যারা আসলে ইসলাম প্রেমী শুনতে চায় যে ইসলামের আইন হবে, তাদের সামনে গিয়ে বলছেন যে দিন কায়েম করতে হবে। আপনি যেমনটা বলেন দিন কায়েম করতে হলে দাঁড়িয়ে দিতে হবে। আমি আমার ওই জায়গাতে আছি, আমি আপনাকে বলতেছি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। শোনেন, এটা ধরি মাছ নাসুই ফানি, পানিতে মাছ ধরতে গেলে পানিতে নামতে হয়। আর বাংলাদেশ জামাত ইসলামে ধরি সুই মা এর মধ্যেই নাই। সেই কারণে বললাম যে আমরা তো পরিষ্কার বলে দিলাম যে আমার আমির হবে না। এটাকে আমি আমেরিকাকে বলছি যে না আমির হবে, তা কিন্তু বলিনি। আর শরিয়ার কথাটা যেটা বারবার আনতেছেন, আচ্ছা, শরিয়ার কথাটা একটু পরে আসি, কিন্তু আমাকে ওই জায়গাটা এক লাইনে বা দুই লাইনে একটু স্পষ্ট করে দেবেন যে জামাতের আমির যেই ব্যাখ্যায় হতে পারবে না, কারণ ইসলাম শীর্ষ নেতৃত্বে নারীকে অ্যালাউ করে না। আমার অনুষ্ঠানেও জামাতের আমির এই কথাটা বলেছেন, আমাকে বলেছেন। তো একই ব্যাখ্যায় তাহলে নারী প্রধানমন্ত্রী, নারী মানে শীর্ষ নেতৃত্বে আপনারা কিভাবে সেই ব্যাখ্যাটাকে জায়েজ করছেন? দলের ব্যাখ্যায় হচ্ছে আপনি না। আইনের ছাত্রী হয়ে শীর্ষ নেতৃত্ব বলতে পারেন না প্রাইম মিনিস্টারকে। প্রাইম মিনিস্টার আবার বললাম কি যে দ্য থিম অফ পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট সিং টুগেদার স্যাং আর জামাত টুগেদার। একাই গান গান হচ্ছে না না জামাতের আমি না 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 এই জায়গাতে বললাম যে আমি যেমন আপনি খোমেনি সাহেব কি রাষ্ট্রপতি হন? খোমেনি, ইরানের খোমেনি কি রাষ্ট্রপতি হন বোন? না, আপনি আমাকে একটু ছোট্ট করে না, বলুন। একটু আগে শোনেন। না, খোমেনি তো আর রাষ্ট্রপতি হন না। রাষ্ট্রপতি ভোট হচ্ছে, রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে। সো দলের অবস্থানে আমিরের অবস্থান যে জায়গায়, সেই জায়গায় আমাদের গঠনতন্ত্র বলা আছে কোরআন এবং হাদিসের আলোকে আমার মানে বাংলাদেশ জামাত ইসলামের আমির কোনো মেয়ে হবে না। একটুকুনি আপনি থাকেন। তার মানে কোরআন এবং হাদিসের আলোকে দেশ পরিচালনা আপনারা করছেন না, কোনো বাধা নাই। তার মানে কোরআন এবং হাদিসের আলোকে দেশ পরিচালনা আপনারা করছেন না, দেশের মানে ভাগ্য না দেশে পরিচালনা করা হচ্ছে পুরা কোরআন ও হাদিসের আলোকে। কারণ সেখানে তাহলে কি করে প্রধানমন্ত্রী হচ্ছেন? না কেন হবে না? আপনি একটা জিনিস কেন বলেন হবে না জামাতের আমির? আবার তো সেই পুরনো পেঁচালে চলে না কেন, ওই তো বললাম কেন হাওয়াকে প্রথমে তৈরি করলো না, এরকম কেন প্রশ্ন করতে গেলে কেন মেয়েদেরকে নবী করা হলো না, এরকম আল্লাহকে গিয়ে প্রশ্ন করতে পারবো না, কিন্তু জামাত যেহেতু বাংলাদেশের একটা রাজনৈতিক দল, আপনাকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বিশ্বাস করেন, তার মানে কি আপনি তো বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আর কেউ নাই। আপনি তার যুদ্ধে আল্লাহর কাছে সমস্ত আপনি কি আমাকে এই ব্যাখ্যাটা বলবেন যে ইসলামের শীর্ষ নেতৃত্ব? আমি ব্যাখ্যা দেওয়ার লোক নাই, তার আগে বলি আমি আমার যতটুকুন বুদ্ধি, আমি তো বলছি আমি ব্যারিস্টার না, আমি তো মুফতি না। প্রথম জিনিস হচ্ছে আমি যেহেতু মুফতি না, সো আমি ব্যাখ্যা দেওয়ার লোক না। আমি যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার বলে এই দলকে সমর্থন করি। আমার আন্ডারস্ট্যান্ডিং জামাত ইসলামের আমির যেহেতু হতে পারবেন না, গঠনতন্ত্র কিন্তু কোনো বাধা নেই। তারপরও আমির যেহেতু আমরা মেনে নিছি কোরআন ও হাদিসে যে নারীর নেতৃত্ব, আমরা কি সর্বোচ্চ নেতৃত্ব যাওয়া যাবে না আমির হিসাবে, সেটা আমরা মেনে নিছি। কিন্তু আমরা তো কখনো বলিনি, এই যে মন্ত্রীর কথা তো বলেই দিছেন। আর আমির জামাত যখন আপনাকে ভালো করে বুঝিয়ে দিছেন,
আমার নিশ্চয়ই তার চেয়ে বোঝাই জ্ঞান দেন বেশি নাই, কারণ এই কারণে আমি কারণ তার প্রশ্নটা চেয়ে আর আমার এই উত্তরটা দেওয়া জি ঠিক হবে না না। বোঝাই দেয় না এই অর্থেই যে আর আপনি বোধহয় সেদিন আমাকে এটাও বলছেন যে আমির জামাত যা বলছে ওটাই ধরে নিতে হবে, ঠিক, এর বাইরে আর কারো উত্তর দেওয়ার কোনো কিছু নাই। এখানে 100 বাটি উত্তর দিলেও কোনো লাভ নেই, কারণ দল চানালুনি ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। ওনার সিদ্ধান্তই মজলিসের শুরাই তাই বলে, আচ্ছা তাই না? মানে ওই ব্যাখ্যাটাই হচ্ছে তাহলে ইসলামের জামাতের জন্য ইসলাম একরকম আর রাষ্ট্রের জন্য ইসলামটা ভিন্ন। না, রাষ্ট্র পরিচালনা করার জন্য জামাতের জন্য না। আবার একটা জিনিস, জামাত মানে কি? এবার আপনি তো আমাকে অনেকক্ষণ প্রশ্ন করতে, আমি আপনাকে একটা আমি প্রশ্ন, শুধুই মাত্র জামাত প্রশ্ন মানে করব, আমাদের রোল ডিফাইন্ড, আপনি উত্তর দিবেন আমি প্রশ্ন করব। না বোন, আমি আপনার একটা প্রশ্ন, এই যে একদিন একটা অনুষ্ঠান হচ্ছে, প্রশ্নই করে যাবো। আমার কথা হলো যে প্রশ্ন করে যাবেন, আমরা উত্তর দিয়ে দেবো। জ্ঞান তো সবারই লিমিটেড একটা জায়গায়, তাই না? সেই জন্যই তো আমরা কি মানুষ, আমরা তো ইনসান, কি জন্য লিমিটেড জ্ঞান। আপনি যে কথা আমাকে বলছেন জামাত মানে কি, সংঘবদ্ধ দল, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা কোরআন হাদিসকে অনুসরণ করে। কোরআন হাদিস যেভাবে দেশ পরিচালনা করতে বলবে, জামাত ইসলাম সেভাবেই করবে। আর জামাত ইসলাম কিভাবে করবেন সেটা মদিনার সদরতে বলা আছে, আমাদের ইফতারে বলা আছে। তো জামাতের ইসলাম আলাদা করা, এটা ইসলাম কিন্তু অবমাননা। ইসলামের আইন তো বাস্তবায়ন করবেন না, প্রচলিত আইনেই নাকি বাস্তবায়ন করবেন আপনারা, সেটা তো আমার জামাতের আমিরই বলে ইসলামের দিয়েছেন। আইনে, তাহলে আপনি একটা দিন আমির বলে দিচ্ছেন, তাহলে বাংলাদেশের মোহামেডান ল আর হিন্দুদের দেওয়া ভাগ আগে চেঞ্জ করে। কেন? আপনি তো লয়ের ছাত্রী, আপনি তো মেনেই নিচ্ছেন মুসলমান হলে আপনার সম্পত্তির বন্টন হবে কি সে মোহামেডান ল অনুযায়ী। তারপর আপনি তো লয়ের ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটি উজ্জ্বল নক্ষত্র। সো আপনি জানেন যে প্রথম ফতুয়া আলমগিরি এই দেশের প্রথম এই বেসিক শরিয়া আইনের ইয়াটা কি ফতুয়া আলমগিরি না, আরঙ্গজেব তৈরি করলেন না? আর হিন্দুদের মধ্যে কি দেওয়া ভাগার মিতক্ষরা না? দেওয়া ভাগার মিতক্ষরা। এখন হিন্দু যদি কেউ বলে না আমি দেওয়া ভাগার মিতক্ষরা মানে না, আমি এইভাবে সম্পত্তি নিব না, সে কি পারবে নিতে পারবে? বলেন, নিতে পারবে না। দেওয়া ভাগাতে কি আছে? হ্যাঁ, মানে দেওয়া ওগুলো ভাগাতে তো কি আছে? পার্সোনাল বাবার ল, তাই সম্পত্তি। না? তাই না? ব্যারিস্টার শাহরি, না ওগুলো না, আপনি পার্সোনাল আমাকে ল। বলেন দেওয়া ভাগাতে কি আছে? ওগুলো তো দেওয়া পার্সোনাল ল, ভাগাতে কিন্তু রাষ্ট্র পরিচালনায় ওটা পার্সোনাল ল। আমি বলছি রাষ্ট্র না না না, পরিচালনায় ওটা তো ইসলাম থাকবে কিনা, নাকি প্রচলিত আইনেই? না 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 না, আপনি শুনুন, পার্সন ইন রেম, আপনি যখন বলতেছেন পার্সন ইন রেম, কিন্তু যখন আমরা আইনের বলতেছেন ভাষায় না যাই, আমরা একটু সহজ ভাষায়। আমার দর্শকরা সবাই আইন না জানে না, নাই। আপনি যেহেতু আইনের সেজন্য বলছেন, শোনেন, সবার জন্য যেটা আদর্শিক, যে আপনি এটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। যেমন সমস্ত মুসলমানের জন্য কি মোহামেডান ল প্রযোজ্য, এখানে আপনি বলতে পারবেন না যে সমস্ত মানুষের জন্য মোহামেডান ল প্রযোজ্য। মোহামেডান ল কার জন্য প্রযোজ্য? সমস্ত মুসলমানের জন্য। ঠিক দেওয়া ভাগা কার জন্য প্রযোজ্য? পশ্চিমবঙ্গের সমস্ত এই হিন্দুদের জন্য। ব্যাখ্যাটা আপনি আর দিচ্ছেন খুবই, মিতক্ষরাটা কার জন্য? সারা মনে ভারতবর্ষের হচ্ছে আমি বাকি লোক। আইনের একটা ক্লাস করছি আপনার কাছে, কিন্তু আমি না আসলে না না, এটাই জানতে চাচ্ছি যে ইসলামের আইন বলে তো একটা মানে একটা প্রতিষ্ঠিত আইন ইসলামের আছে, আইন তো আছে মুসলমানের জন্য, যেটা শরিয়া সেটাই। আইন একটা হ্যাঁ, এবং প্রচলিত আছে, কিন্তু সেটা অনুযায়ী আপনারা দেশ পরিচালনা করবেন না। মানে আমার ব্যক্তি জীবন অবশ্যই শরিয়া আইন অনুযায়ী, আমার পার্সোনাল ল অনুযায়ী হচ্ছে, না কিন্তু না না, রাষ্ট্র পরিচালনায় তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনায় রাষ্ট্র কায়েম করে তারপরে কি করতো না, ইসলামের প্রসার হতো না? তাহলে মদিনাতে, মক্কাতেই তাহলে ইসলাম কায়েম হতো। মক্কায় তো খালি ইনভাইটেশন দিচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিদায় হতে লাস্টে কি বললেন? আমি থাকবো না, আমার কথাগুলো সবার কাছে তোমরা পৌঁছে দাও। জামাত ইসলাম সেই কথাটাই পৌঁছে দেওয়ার মালিক। আর আল্লাহ হচ্ছে কিসের মালিক? আল্লাহ হচ্ছে, আমরা হচ্ছি দাওয়াত দেওয়ার মালিক, আর সবকিছু করার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দেখা যাক জামাতকে এবার নিয়ে আসেন, মানে দেখেন তারপর অনেক করে দিকে কিনা। ঘুরছেন, কিন্তু দিন কায়েম আপনারা কিভাবে করবেন? তার মানে ইসলাম কায়েম করবেন, ইসলামের ল বাস্তবায়ন করবেন নাকি না? আবার তো বলেছেন শরিয়া বা অবশ্যই, ইসলামিক ল না না, বাস্তবায়ন অবশ্যই করবেন। ইসলামের কোরআন ও হাদিসের আলোকেই তো দেশ পরিচালনা করবে। এটা কোন জায়গায়? ইনসাফ মানে কি? হুম। ইনসাফ মানে মানে কি? কোরআন হাদিসের আলোকে দিন কায়েম করবেন মানেটা কি? আমাকে একটু এটা বুঝান আপনি, যে আমি আপনারা আগে শরিয়া বাস্তবায়ন করবেন না, মানে শরিয়া আইন আপনারা বাস্তবায়ন করবেন না, তাহলে আপনারা দিন কায়েমটা কিভাবে না, করবেন? এই যে আপনাকে যেটি ওই অন্যদের জায়গায় থেকে গেলাম, আলাদা। যে ওই জায়গায় তো আপনি আকিব ভাইকে যেটা প্রশ্ন করছেন, আমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। শোনেন, বিভ্রান্ত অন্য কোন এম্বাসি বা কাউকে কোন এজেন্ডা দিয়ে বিভ্রান্ত করা যাবে না। ইলেকশনের আর 5-6 দিন আছে। আমরা ইশতেহারে যা বলা আছে সেটা মানুষ পছন্দ করলে ভোট দিবে, না দিলে কিন্তু দিবে একটু না। স্পষ্ট এতে করে আমার বুঝিয়ে দেন। আপনার আমি ভোট যে দিব আপনাকে একটু বুঝিয়ে ভোট দিই। শেষ করতে দেন। আমার আপনার ভোটটা আমার দরকার, সেটা না আপনাকে কনভিন্স করতে হবে, সেটা আমি পার্সোনালি কনভিন্স করবো। সমস্ত মানুষকে আমরা কনভিন্স করতেছি কিভাবে? আমাদের ইশতেহার। হুম। আমাদের সেই ইশতেহার কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে আমরা কি করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলাম ইন্টারকন্টিনেন্টালে কি করছে, সম্মেলনও করছে। টাকাটা কোথা থেকে আসবে সেটাও বলে দেওয়া আছে।
সো লেট দ্য পিপল ডিসাইড তারা কোনটা কিন্তু চায়। লেট দ্য আর পিপল ডিসাইডে আমরা আপনারা তো বলে দিচ্ছেন যে দিন কায়েম করতে হলে মানে দিন কায়েমের জন্য আপনারা পরকালে জবাব দিতে হবে। আপনার প্রচারণার কথাই বলছি যে তখন আপনারা বলবেন যে দাঁড়িপাল্লায় ভোটটা দিয়েছিলাম দিন কায়েমের জন্য এটি। তো দিন কায়েমটা আপনারা কিভাবে করবেন সেটি আপনারা মানুষকে বুঝাবেন না? কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করা, ইনসাফ কায়েম করা, এটা দিন পরিচালনা করা। কিন্তু দিন কোরআন মানে সুন্নাহর হচ্ছে আলোকে যে ল আইন সেই অনুযায়ী তো না, আপনারা তো প্রচলিত আইনে দেশ না না পরিচালনা না, আবার আপনাকে ওই যে আপনি এখন একটা জিনিস আবার বোঝেন, আমি জানি না আপনি যেখানে আমরা আসতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে আমরা দেশ পরিচালনা করবে বাংলাদেশ জামাত ইসলাম। এটা তার ইশতেহারে আছে, ইশতেহারে আছে, না। ইশতেহারে হ্যাঁ। আছে কিভাবে বিচার কার্য থেকে শুরু করে স্বাধীনতা থেকে শুরু সবকিছু আছে সেখানে। আপাতত এতটুকুই নিয়ে আমরা থাকি। আগে ভোটে আগে জনগণ যদি ভোট দেয়, তারপর আপনার কাছে যদি কোনোটা মনে হয় যে এটা কোরআন এবং সুন্নাহর আলোকে না, তাহলে মানুষের জামাত ইসলামকে কোনদিন ভোট দিবে না। তাহলে বলবে জামাত ইসলাম হিপোক্রেসি করতেছে। লেট জামাত না, ইসলাম সেটা কাম তো টু পরে পাওয়ার। কেন আমরা আগে বুঝে কেন ভোট দিব? না না, আগে তো আপনাকে দিচ্ছি, আপনি আগে ইশতেহারটা ভালো করে পড়েন। আর তার ইশতেহার সাথে আর কিন্তু একটা আমি জিনিস এই ব্যাখ্যাটা আর তো বুঝলাম বলে না। দিই, আপনারা বোন জামাতের আপনাকে আমির বলি। তিনি যেহেতু সর্বোচ্চ মানে বক্তব্য দেওয়ার জন্য হুম। আপনাদের দলের, তিনি যখন বলছেন শরিয়া কায়েম করবেন না, আবার আপনি বলছেন দিন কায়েম করতে হলে জামাতকে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, আমি পরকালে এখনো জবাব দিতে বলতেছি পারবেন। শরিয়া ইজ দ্য পার্ট কম্পোনেন্ট অফ দ্য দিন। হুম, শরিয়া হচ্ছে আমরা ভাবি খালি কি আচ্ছা আইন কি একটা সমাজে খেলে রাষ্ট্রনীতির মধ্যে আইনটা একটা কম্পোনেন্ট না, হুম, আইনটা একটা কম্পোনেন্ট। আর আমি যদি খালি বলি যে ল কিরকম হবে, সোশ্যাল সিকিউরিটিটা কিরকম হবে, সোশ্যাল ওয়েলফেয়ারটা কিরকম, হেলথ কিরকম হবে, তারপর কি আমার বাসস্থানটা কিরকম হবে, আমার যোগাযোগটা কিরকম হবে, আমার পাওয়ারটা কিরকম হবে, তো আমার ইনভায়রনমেন্ট কি হবে, আমার প্রতিবেশীর সাথে আমার ফরেন জি জি। পলিসি কিরকম, এরকম হাজার কম্পোনেন্ট নিয়ে কিন্তু একটা, এবং সেজন্য কোরআনকে বলা হয় কমপ্লিট কোড। আমরা একটা বিষয় কেন হোয়াই ইউ আর নকিং, কারণ এই নকিং করতে চাচ্ছি এই কারণে বিভ্রান্ত করার। কারণটা খুঁজেন না, আচ্ছা, আপনি বরং ব্যাখ্যাটা দিয়ে আমাকে স্পষ্ট করে দেন যে এটা। শোনেন, আপনাকে এটা বললাম যে আমির জামাত আপনাকে ব্যাখ্যা দিছে, নাকিব ভাই ব্যাখ্যা দিছে, আপনি স্যাটিসফাইড হননি। আপনি আমার ব্যাখ্যাও স্যাটিসফাইড হবেন তা না, কারণ একটু আগে আপনি বলছেন যে আইনের ভাষা আপনাকে বুঝালে সেটা সাধারণ মানুষ বুঝবে না। তো লেট সাধারণ মানুষকে বুঝতে দেন তাদের ভাষায়। সাধারণ মানুষকে তো আপনি বলছেন যে দিন কায়েম করতে হলে ভোট দেন, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করছি দিনকে অবশ্যই দিন আপনারা কায়েম কিভাবে কায়েম করতে গেলে করবেন, ইনসাফ শরিয়া কায়েম ল করতে হলে বাস্তবায়ন না করে আপনারা দিন কিভাবে কায়েম করবেন শরিয়া এটা ল আমি বুঝতে পারছি না। আপনাকে আবার বলছি, আমরা দিন কায়েম করতে চাই কোরআন ও হাদিসের আলোকে। এই দেশে ইসলাম কায়েম হোক, এটা নিয়েই, এটার জন্যই বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়ার আমি আহ্বান আপনার মাধ্যমে জানাচ্ছি। এবং ইনসাফের প্রতীক, ইনসাফ যে দাঁড়িপাল্লা সেটা ইনসাফের প্রতীক, সেটা খালি জামাত ইসলামের না, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য। তো সবার জন্য দাঁড়িপাল্লা এবং ইনসাফ দিন কায়েম করা করলে যে মুসলমান তার জন্য নিরাপদ, যে মুসলমান না তার জন্য। যে চাঁদাবাজি দয়া করে, চাঁদাবাজের তো আর কোনো ভাগ নাই, তার তো আর কোনো ধর্ম নাই, সে তো হিন্দুর কাছ থেকেও টাকা নেয়, মুসলমানের কাছ থেকেও টাকা নেয়। তো আমরা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করি ইনশাল্লাহ, যে সমাজ ব্যবস্থায় আমরা সবাইকে কি নিরাপত্তা দান করতে পারবো। আপনার মতো বোনেরা এসে এমপি ইলেকশনে দাঁড়াতে পারবে, এবং এই কথা আর কোনদিন বলবে না কেউ যে 5% তো দেননি। সো এই যে আজকে জুলাই সনদে বিএনপি কিন্তু জুলাই সনদের আজকে বিএনপি ইশতেহার নিয়ে কথা বলা উচিত। যেমন বিএনপির ইশতেহারে কিন্তু তারা সরাসরি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষের কথাটা বলেন। আমি ভাবছিলাম আপনি এটা নিয়ে হয়তো কথা বলবেন। এটা বিএনপির কারোর যারা সাথে কথা বলার বলছে সময় আমরা যতদূর সম্ভব, তারা শব্দটা ইউজ করছে যতদূর সম্ভব। এই যতদূর সম্ভব হচ্ছে শুভঙ্করের ফাঁকি। সো জামাতে ইসলাম কিন্তু বলছে অ্যাজ ইট ইজ, এবং প্রতিটা জায়গায় জামাতের আমির যে বলতেছে হা ভোটের ক্যাম্পেইন। কেন বিএনপি হা ভোটের ক্যাম্পেইন করে না? কারণ তারা এই জুলাই সনদ, আপনার নারীর ক্ষমতায়ন, এই 5% এগুলো কোনোটাই দিতে চায় না, এই জন্য তারা এগুলো রাখে। আমরা অন্যদিকে চলে গেলাম। আচ্ছা, অন্যদিকেই যাই তাহলে, যেহেতু ওই জায়গাটা আসলে না আপনি ইফতারের কথা আজকে বললেন আর না, স্পষ্ট হবে না। ওটা আমি বিএনপির কারোর সাথে কথা বলবো। বিএনপি আমি আগামীকালই হয়তো একটা অনুষ্ঠান করবো, তখন আমি ওই বিষয়গুলো আপনি আশা করি ওটাও দেখবেন যে ওখানে আমি আসলে ইশতেহারের কথা কিভাবে বলি। মানে এটাই আমি আসলে মানে সেটা অন্যদিকে চলে গেল, ফলে আমি এই জায়গাটা এখনো অস্পষ্টতায় রয়ে গেলাম। আমার মনে হয় এই জায়গাটা আপনারা আর স্পষ্ট করবেন না যে দিন কায়েম যেটা অন্য দলের থেকে ভিন্নটা কিভাবে, কি আশা, অন্য দলের কি চেয়ে আশা, আমাদের কি লোভ দেখাচ্ছেন আপনারা ভোটারদের। এখন একটা কথা বলি, আমাদের মাযহাব কয়টা? আমাকে প্রশ্ন করেন না, আপনি খুব দ্রুত ছোট্ট করে উত্তরটা দিয়ে দেন প্লিজ। প্লিজ আপনি ছোট্ট করে উত্তর দেন, আমার একদম সময় নেই, আমার 1 ঘন্টার উপরে প্রোগ্রাম হয়ে গেছে। মাযহাব রং, এটা আমাদের বলার কোনো অধিকার নেই। আমি বলতে পারি না শাফি ঠিক হাম্বলি রং, আমি বলতে পারি না হানাফি ঠিক অমুকটা রং, তা বলতে পারি না। আপনি যে মাযহাবে বিশ্বাস করেন সেখানেই থাকেন, আর লেট দ্য পিপল ডিসাইড। ইনশাআল্লাহ দেখেন আচ্ছা, লেট দ্য পিপল ডিসাইড, কিন্তু পিপলকে আপনারা যে আশা দিচ্ছেন সেই আশাটা ব্যাখ্যা করছেন না, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আমরা ব্যাখ্যা করে দিয়েছি, মানুষ এটা বুঝতে পারছে বলে 5টা ইউনিভার্সিটিতে
শিবির জয়লাভ করছে কোরআন ও হাদিসের আলোকে ইনশাল্লাহ, এবং ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাপক যে পরিবর্তন, সে পরিবর্তন হয়েছে। জি। আমরা একটা সাম্য চাই, ইনসাফ ভিত্তিক সমাজ চাই আচ্ছা। ইনশাল্লাহ। আচ্ছা। আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম ডক্টর নকিবুর রহমানকেও, আপনাকেও করি যে আপনারা আসলে শিল্প, সংস্কৃতি বা বিনোদন জগৎ, বিনোদন সেক্টরের জন্য আপনারা কি করবেন? মানে ইশতেহারে পাই নাই, এটা আমি দেখি নাই নাকি, আপনি আমাকে স্পষ্ট করতে পারেন যে আপনারা আসলে কি করবেন? কারণ আমাদের শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মুস্তাফিজুর, তার সেই বক্তব্যটা তো আসে যে রাজনৈতিক লড়াই করে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। আমাদের লড়াই শুরু হবে ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে, বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে, তাহলেই প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। এবং তার পরক্ষণেই আসলে ছায়ানট, উদীচী তছনছ হয়েছে। ফলে আপনারা আসলে কি করবেন? আপনাদের ভাবাদর্শটা কি বা অবস্থানটা কি? আপনার মাধ্যমে এটা বলি, তো ছায়ানট উদিচিত তছনছ হয়েছে, হুম। বাংলা এডিশনও তছনছ হয়েছে। আপনি বোধহয় জানেন কিনা জানি না, বাংলা এডিশন কিন্তু লাইসেন্সটা বাতিল হয়েছে। আপনি বোধহয় জানেন দিগন্ত টিভি আজ পর্যন্ত পারমিশন পায়নি। আপনি জানেন ইসলাম চ্যানেল বলে একটা চ্যানেল ছিল, সেটা পায়নি। পিস টিভি বলে একটা চ্যানেল ছিল, তছনছ করে দিছে 1 সেকেন্ডের মধ্যে। পিস স্কুল বলে একটা স্কুল ছিল বাংলাদেশে, সেটাকে তছনছ করে দিছে। জাকির নায়েককে ভিসা দেন, জাকির নায়েককে ভিসা দেন। আর আপনি আপনাদের অবস্থানটা কি আগে ব্যাখ্যা করবেন? শেষ মানে করতে, অন্যদের কি ভুল ছিল সেটি না বলে না না আপনি কি না, আপনাদের আমার অবস্থানটা কথা ব্যাখ্যা ভুল না, করবেন? ভুল না। আপনি কিন্তু বলছেন উদ্দেশ্যে ছায়ানটে ওই জায়গাতে যাওয়ার আগে আপনাকে এই জিনিসটা মনে করতে হবে। তো ডেইলি স্টারের মাহফুজ আনাম যখন বলে যে বাংলাদেশে এর ইতিহাসে এর আগে কোনোদিন কি কারণে সংবাদ মাধ্যম ভাঙচুর হয়নি, আগুন লাগায়নি, এগুলো বলেন, তার পরের দিনই কিন্তু দেখা যায় তার ওই কথাটা অসত্য। পরে আবার তিনি সেটা সরিও বলেন। সো এই ন্যারেটিভ না, যে কোনো রকমের সন্ত্রাসী কার্যক্রম, সেটা উদীচী হোক, ছায়ানট হোক, ডেইলি স্টার হোক আর প্রথম আলো, এগুলোকে ভাঙচুরের মতো ওয়াল ভাঙচুর করে, আপনি কোনো বস্তুগত জিনিস ভাঙচুর করে মানুষের মনোজগতে পরিবর্তন করতে পারবেন না। আপনাকে ডেইলি স্টারে প্রোটেস্ট করতে চাই, আমাকে 100টা ডেইলি স্টার বের করতে হবে। মানুষকে লেট দ্য পিপুল ডিসাইড। আমি তেমন এই যে এসে এখন কি ইনকাম, ইনকামের কথা বলে ফেললাম যে চেম্বারের সময় কম দিয়ে আমি এখন মিডিয়াতে সময় দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে না, এটা দরকার। কারণ ওই যে আপনাকে প্রথমে বলছিলাম, আপনি হয়েছে কি, আপনি তো সব জানেন, আপনার অনেক জ্ঞান। এই যে এখন বললেন না এই যে হাদির সাংস্কৃতিক বিপ্লব, হাদির সাংস্কৃতিক বিপ্লবটাই ছিল এদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? এই আদর্শের বিরুদ্ধে। ওই ছায়ানটে কি ভাঙছে? একটা বিল্ডিং ভাঙছে। এই যে ভেঙে কি ছায়ানটকে উদ্ধার করে দেওয়া যাবে? না, এটা একটা গর্হিত কাজ, এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। কিন্তু কোনো বিল্ডিং কে যে বললেন যারা ওখানে হলো তার কোনো বিচারও হলো না কিন্তু। আর বিচারে তো অবশ্যই, যে আপনি বললেন, আমিও নিন্দা জানাই। যদি তিনি এই কথা বলে থাকেন, তাহলে তার অবশ্যই বিচার হওয়া উচিত, তাকে বিচার সম্মুখীন করা উচিত। পরে সে সরি বলছে কিনা, বুঝে বলছে কিনা আমি জানি না, কিন্তু যদি বলে থাকে, এটা অ্যাকশন। কোনো কিছুকে আপনি এক্সট্রিম জায়গায় নিয়ে যাবেন না, যেটা প্রথম আলো এবং ডেইলি স্টার সবসময় করে। প্রথম আলো, ডেইলি স্টারের যে বয়ান এদেশকে ভাগ করা, সে তো প্রতিদিনই করতেছে। তাহলে সেখানে কিন্তু একবারও চিন্তা করে না। যখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এত পেপার পত্রিকা থাকতে ওখানে কেন মানুষ হাঁটবে? এটা কিন্তু কেউ প্রশ্ন করে না। তাদের যে আদর্শিক ভাবে বাংলাদেশকে তারা ধারণ করে না, তারা ইন্ডিয়ার বয়ানটা সবসময় তৈরি করে, তারা রেডি করতে চায়, তারা আমার দেশকে অস্থিতিশীল করতে চায়, প্রথম আলো ডেইলি স্টার, সেটা কিন্তু আমরা কেউ বলি না। কিন্তু কথা হচ্ছে কি, এই অস্থিতিশীলতা কি সেই বিল্ডিংটা ভেঙে হবে? পরের দিন তো ডেইলি স্টার বের হয়েছে, পারছে একটা বিল্ডিং কে আগুন লাগায় তার প্রকাশনা বন্ধ করতে। বরং আমি এই জাতির সামনে প্রশ্ন রেখে গেলাম, যদি তারা এটা নিজেরাই না করে থাকে, তাহলে তার অল্টারনেটিভ মিডিয়া বের করার এই প্রিপারেশন হলো কিভাবে? সো আমি নিজেরাই না দেশের করে কাছে থাকে মানে? জানাতে, তা ডেইলি স্টারে প্রথম আলোয় নিজেরাই কাজগুলো করছে। এই নিজেরাই আগুন ভাঙচুর দেওয়াটা করিয়েছে। আমার না হলে আপনি পরের দিন পেপার বের হয় কেমন করে? হাউ ইট, আপনি ধরে নেন এখনই আপনার স্টুডিওটা ভেঙে দিল। আপনাদের যদি প্রিপারেশন না থাকে, আগামীকালকে আপনি একটা ইউটিউব করতে পারবেন সুন্দর করে? না, পারবেন না, এটা সম্ভব না। তার মানে আপনারা না, যে সেই অল্টারনেটিভ প্রিপারেশনটা ব্যবস্থা নিশ্চয়ই রেখে, ছিল। তার মানে আপনি বলছেন প্রথম আলো হ্যাঁ, ডেইলি এবং স্টার তারা নিজেরাই নিজেদের ভেঙেছে। এবং ডেইলি স্টার, বা ছায়ানট, উদীচী সব নিজেরা ভেঙেছে। না, আমি আগে একটা ডেইলি স্টার আছে, ছায়ানট উদিতিতে দেয়নি। আগে আগে একটা জায়গায় থাকেন, অন্য জায়গায় দেন। আপনি যেটা বলতেছেন, আমাদের কাজটা কি? লয়ার, ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য ডাউট, তাই না? আপনার কাজটা হচ্ছে ডাউট। আর এই যে জাজ করবে কে? জাজ কোর্টে করে, আর এখানে জনগণ করবে। আমার জনগণের কাছে কথা, যে রাত্রেবেলা একটা বিল্ডিং এ আগুন লাগলো, ভেঙে তছনছ করলো, যখন সেখান থেকে লোককে বের করে আনতে চাওয়া হলো, নুরুল কবিরের মতো লোককে যখন বের হয়ে আসতে বললো, না যে রাস্তা দিয়ে উনি ওখানে আগুন লাগা অবস্থায় ঢুকলেন, আবার যে রাস্তা দিয়ে ঢুকছি সেই রাস্তা দিয়ে বের হবো, না হলে বের হবো না,
এই যে মানুষ হত্যাযজ্ঞ করা ডেইলি স্টারের যে কাজটা, সেই ডেইলি স্টারের কাজটা কি? পরের দিন ডেইলি স্টার বের হলো কেমন করে? ওই রাত্রেবেলা 11টা 11:30টার সময় যখন তছনছ হয়ে গেল সবকিছু, তারা বললেন সব শেষ হয়ে গেছে। পরের দিন ডেইলি স্টার বের হলো, তাহলে আপনার অল্টারনেটিভ ব্যবস্থাটা ছিল। সো মানুষকে চিন্তা করতে হবে যে যারা এই কাজটা করতেছে তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ওন করে না, তার ইসলামকে ওন করে না, তার ইসলামের কি চায় না, তারা চায় যে একটা যে কোনো তো ভাবে আমরা তো দেখলাম এই একদম প্রকাশ্যে বলা হলো, প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা বললেন এটা ভাঙচুর করার জন্য। এটা আজকে না, আগে থেকেই বলছেন, যখন বলেন তারপরে ভাঙচুর হয়, দেয়া হয়, যতবার হয় তো? ততবার আপনাকে যদি এই কথা বলে দেয়, অনেকের দেখি খুব মায়া কান্না আছে 32 ভাঙা। আমি কিন্তু বলি যে 32 ভাঙা উচিত না। 32-এর ওই জায়গাটা খেলার মাঠ না। যেমন গণভবনকে মিউজিয়াম করছেন, ওটাতেও যে ইয়ার প্রেতাত্মা, স্বৈরাচারের প্রেতাত্মা, ওই জন্য একটা মিউজিয়াম করা উচিত। যে শেখ সাহেব গত 3 বছর না 65 সাল থেকে এই দেশের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করছে, সেগুলো ষড়যন্ত্রের ডকুমেন্ট গুলো রেখে এই 32-এর এই জায়গাটায় একটা মিউজিয়াম করা উচিত, যে ফ্যাসিবাদ কিভাবে তৈরি এবং ভারতীয় আধিপত্যবাদ কাকে বলে। সো আপনার মাধ্যমে এটাও একটা সুযোগ হলো আমার বলার, যে এই 32 ভেঙে ফেলে দেওয়াটাই খালি না, ওখানে ভেঙে ফেলে দিয়ে ওখানে নতুন করে একটা মিউজিয়াম তৈরি করতে হবে, যেখানে এই ফ্যাসিবাদ কিভাবে মানুষকে হত্যা করছে শেখ সাহেব, কিভাবে জাসদকে হত্যা করছে শেখ সাহেব, কিভাবে সিরাজ শিকদারকে হত্যা করছে শেখ সাহেব, কিভাবে বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে শেখ সাহেব, কিভাবে সংবাদপত্র কর্মীদেরকে হত্যা করছে শেখ সাহেব, এগুলো সব ওখানে কি করতে হবে সামনের ভবিষ্যতে সবার জন্য, যাতে ইতিহাস বিকৃতি মানে না হয়, জামাত ক্ষমতায় আসলে রেখে এরকম দিতে কিছু হবে। করবে? জামাত ক্ষমতা আসার দরকার নাই, তো এটা আপনারও করা উচিত। আমার কেন, জামাত কেন লাগবে? আপনি করবেন না? এই কাজগুলো তো শেখ সাহেব করছে, এটা কি আপনি অস্বীকার করেন? না, এই কাজটা শেখ সাহেবের আপনি কাজগুলো আমাকে বললে আমি এটা করব না। আমি না, পার্সোনালি আপনি 32 ভাঙার আপনি তো সমালোচনা করি। আপনি একটা মিডিয়া কর্মী, তো এই দেশের ভালো চান, তো আপনি তো এটা দাবি তুলবেন। আমি যেমন এটা দাবি তুলতেছি, আপনিও দাবি তুলবেন। সে বিএনপি আসুক আর জামাত আসুক, তাদের সাথে আমাদের এই দাবি থাকবে। সেটা আমার, আপনার, আমাদের 2 ভাই বোনেরই থাকবে, এটা আমি আশা করি। জি, এটা জামাত ইসলাম লাগবে, জি, এটা বিএনপি আসুক আর জামাত আসুক, যে আসুক এটাই করা জি। উচিত। মানে আপনি গণভবন শেষে এসে যে, আপনি ব্যতীত হ্যাঁ, আপনি যে ইতিহাসগুলোর কথা বলছেন, আপনারা হয়তো, গণভবন থেকে না গণভবনকে মিউজিয়াম করা হলো, এতে কি আপনি ব্যতীত? আমি আসলে 25শে জুলাই আমার ব্যক্তিগত জায়গাটা আর না, বলতে চাই না। কেন আমি শেষ করি। আপনি দেশের নাগরিক না? জি। বাংলাদেশের তো গর্বিত নাগরিক তো, এবং এই দেশের যে হাজার হাজার সন্তানগুলোকে এভাবে গুলি করে হত্যা করা হলো, এর জন্য একটা মিউজিয়াম করা হলো, এটা আপনার 25 গর্বিত। নম্বর ভাঙার সমালোচনা খোদ সরকার করেছে। সেটি দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গন থেকে ওটি সমালোচনা হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার ভাঙার সমালোচনা হয়েছে সরকার থেকে, না দেশে না না বিদেশে আপনার আন্তর্জাতিক 32 অঙ্গনে। কোথায় সমালোচনা? তাহলে যেদিন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয় সেদিন সমালোচনা হয় না, না? সেটারও সমালোচনা আছে, সেটারও কোথায় সমালোচনা আছে। কোথায় কোথায় সমালোচনা হয়েছে? আমি শোনেন, আমার মামলার দিন দুপুর 2টায় 10 নম্বর কোর্টে মওদুদ স্যার হচ্ছে মামলা করবেন, 12টা পর্যন্ত আমি তাকে সব নথি পড়ালাম। 1টার সময় লোকটা যে ওখানে চেয়ার নিয়ে বসে থাকলো, জি। তার বাড়ি মানে ভেঙে ফেলতে আগের একটা রং কি এগুলো পরের আমরা রংকে জাস্টিফাই করে? আগের একটা রং কি পরের রংকে জাস্টিফাই করে? মানে আগের একটা না না ভুল কাজ, 32 অপরাধকে স্টেপ পরের রং, অপরাধকে? না 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 আপনি 32 স্টেপের রং কিনা শেখ সাহেব বলে কিছু করেন, তো 32 পারলো কিভাবে? ওই দোতলা বিল্ডিং করলো কিভাবে 60 সালে?